দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রতি মঙ্গলবারের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আপনারা জানেন যে এই মঙ্গলবারে আমরা গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রোড টু ইলেকশন নামে একটি অনুষ্ঠান সম্প্রচার করতাম। নির্বাচনের পর আমরা এটি নতুন নামকরণ করে গণতন্ত্রের সংলাপ নিয়ে আমাদের যাত্রা শুরু করছি আজকে থেকে। আমরা মনে করি গণতন্ত্রে সংলাপই হচ্ছে প্রধান, আলাপ আলোচনা এবং পারস্পরিক মত বিনিময়ের মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক, সেই প্রত্যাশা রেখেই আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি আজকে। সংলাপ এই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু এর একটি বিস্তৃত প্রেক্ষিত নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজাবো। এর মধ্যে আমাদের স্টুডিওতে আলোচক আছেন, যেরকম আগে ছিলেন সেরকম তো থাকবেনই। পাশাপাশি আমরা অন্যান্য তরুণ প্রজন্মের বক্তব্য শুনবো, ঢাকা থেকে শুনবো, ঢাকার বাইরে থেকে শুনবো। সব নিয়েই আমরা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সংলাপ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবো। তাই আমাদের এই অনুষ্ঠানের নাম গণতন্ত্রের সংলাপ। আজকে তিনজন অতিথি আছেন স্টুডিওতে। প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়নি। আমার ডান দিকে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, একেবারেই সামনে আছেন জনাব আবু জাহির। আর তারপরেই আছেন আমার একেবারে সামনে ডান দিকে সামনে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। আর আমার বাঁ দিকে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এছাড়াও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। এছাড়াও আমাদের অন্য কিছু স্টুডিওতে যেরকম থাকেন, আমরা তরুণদের বক্তব্য শুনি, সাংবাদিকদের বক্তব্য শুনি। এখানেও দুজন সাংবাদিক আছেন, তরুণ সাংবাদিক আছেন ডেইলি অবজারভারের সিনিয়র করেসপন্ডেন্ট মহসিনুল করিম, আছেন আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক শওকত রেজা, এবং দুজন তরুণ শিক্ষার্থী যারা তরুণদের ভয়েস তুলে ধরেন। আজকে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী এবং বিতার্কিক হাফিজুর রহমান সুজন, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থী বিতার্কিক শান্ত রায় পাপেল। দর্শক, আপনারাও চাইলে প্রশ্ন করতে পারেন, এই অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ আছে, মতামত জানাতে পারেন। স্ক্রলে দেখানো যে নাম্বারগুলো আছে সেখানে, আর লিখতে পারেন ফেসবুকে। জানিয়ে রাখি অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও দেখা যাবে। আমি প্রথমেই একটু জনাব মুজিবুল হক চুন্নু আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আমরা আজকে একটু নতুন নামকরণ দিয়ে শুরু করছি যে গণতন্ত্রের সংলাপ। গণতন্ত্রের সংলাপ জিনিসটা আসলে কতখানি জরুরি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, নববর্ষ শুভেচ্ছা। আমার এই প্রশ্নটা আমাকে না করে আমার পাশে যে দুজন আছেন দুজন করলে ভালো হতো, এই কারণে যে আপনারা জানেন যে একজন মাননীয় সদস্য যিনি আওয়ামী লীগ করেন, আরেকজন আছেন যিনি বিএনপির উপদেষ্টা সদস্য। ওনারা দুইজন বা ওনাদের দুই দল আমাদের সরকার, জাতীয় পার্টির সরকার বা এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনই ছিল তাদের, যে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। তাদের ভাষ্য ছিল যে এরশাদ সরকারের সময় গণতন্ত্র 90 দশকের গণতন্ত্র আমরা মনে করি যে সেটা ঠিক আছে, কিন্তু না, আমি বলছি কারণে যে ওনারা যে আন্দোলন করেছিলেন আমাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা কতদূর হয়েছে, কি সংলাপটা কি ওনারা আগে বললে বোধহয় একটু ভালো হতো আর কি। যাই হোক, তো আমি এটুকু বলবো যে এখন আমরা গণতন্ত্র চর্চা করছি। গত কিছুদিন আগেও নির্বাচন হয়েছে, দেখেছেন আমরা সারা দেশে নির্বাচন হয়েছে, আমরা মহাজোটকে নির্বাচন করেছিলাম। নির্বাচনের পরে এখন জাতীয় পার্টি আমরা বিরোধী দলের ভূমিকা আছে পার্লামেন্টে, এবং আমরা পার্লামেন্টে বিরোধী দলের যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করছি। গতকালকেও পার্লামেন্টে যদি প্রসিডিং দেখেন, আজকেও যদি প্রসিডিং দেখেন, তাহলে এটা বুঝতে পারবেন। আর গণতন্ত্র একটা আবহাওয়া এখন চলছে। হ্যাঁ, গণতন্ত্র যে সংলাপ যে ওয়াইড সেন্সে সেটা যদি বলেন, সেটা আমাদের প্র্যাকটিসের বিষয়, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। মুজিবুর রহমান, আপনি শুধু একজন রাজনৈতিক নেতা না, আমরা একটু প্রেক্ষিতটাকে যদি একটু অন্যভাবে দেখি যে আমাদের ডেমোক্রেসি একটা জায়গায় ম্যাচিউর জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাতে আপনি মনে করেন কিনা পারস্পরিক মত বিনিময়, আলাপ আলোচনা, সংলাপ এগুলো দরকার আছে? দেখুন, ডেমোক্রেসি বিষয়টা আমার ধারণা এটা একটা প্র্যাকটিসের বিষয়। গণতন্ত্রের প্রতি যদি আমার মানে ওই সহনশীলতা বা যদি প্র্যাকটিস না থাকে, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। আমরা তো যদি বলি ওনাদের ভাষায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন 90-এর পরে, তাহলে আমরা বলবো যে 90 থেকে এটা 2018 সাল, আজকে 28 বছর। সে 28 বছরে একটা দেশের গণতন্ত্র বা গণতন্ত্রের যে সংলাপ যেটা বলেন, সেইভাবে এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এটা একটু সময় লাগবে, কারণ আপনি জানেন যে এখন পর্যন্ত কি কারণে মনে হচ্ছে, যেমন এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এক দল আরেক দলকে এখন পর্যন্ত সহ্য করতে পারছে না।
এক এক দলের এক দল আরেক দলের নেতা সম্পর্কে খুব এখনো খুব মানে বাজে মন্তব্য করেন, যে মন্তব্যটা সেটা অনাকাঙ্ক্ষিত। আপনাদের সম্পর্ক তো বিএনপি করে, আমাদের সম্পর্কে বিএনপি বলে, আওয়ামী লীগও বলে, সেটা বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু এরকম বলি না। আমরা কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা দেখেন এই বিএনপির প্রতিষ্ঠাতা বা জাতীয় জনক অথবা আওয়ামী লীগ সম্পর্কে আমরা কিন্তু এরকম কথা বলি না। আমরা গ্রন্থ এটা প্র্যাকটিস করার চেষ্টা করছি। আমরা একটু সহনশীলভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। মানে আপনারা তবে আমার সহনশীল রাজনীতি করেন না, তবে আমার এটা সার্বিকভাবে আমি এটুকু বলতে পারবো যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার জন্য সময়ের প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন, সহনশীলতার প্রয়োজন। সেই সহনশীলতা এখন আমাদের মাঝে এখনও আসেনি, তবে আসছে, আস্তে আস্তে আসছে, আমাদের মাঝে আসছে, এবং আমাদের পরের প্রজন্ম যারা তাদের মাঝে হতে তারাও শিখবে, তাদের মাঝে আসবে, এবং এটা একটু সময় লাগবে। কারণ যে সমস্ত দেশ গণতান্ত্রিক দেশ আজকে যদি দেখি ভারত বা যুক্তরাজ্য বা অন্যান্য দেশ, সেই কারণে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হতে অনেক সময় লেগেছে, লম্বা সময় অনেক সম্ভব। ব্রিটেনের তো প্রায় 800 বছর ইতিহাস। জনাব চুন্না, আপনার কাছে আমি আসছি। হাবিবুর রহমান হাবিব, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা 28 বছর আগে গণতন্ত্রের আন্দোলন করেছিলেন, উনি বলছেন সেই লক্ষ্য অর্জিত হয়নি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আটটি দর্শক শ্রোতা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আসলে সুন্নু ভাই যে আগে থেকে বলেছেন এটা বলাটাই স্বাভাবিক। আমরা আসলে 1982 সালের 24 মার্চ থেকেই রাত থেকেই মোটামুটি যেহেতু একটা পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্ট ভেঙে দিয়ে সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করলো, তখন স্বাভাবিকভাবে এটা প্রত্যেকটা দেশে এটাই স্বাভাবিক যে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা, এটাই হলো বাস্তবতা। তো যাই হোক, আমরা 9 বছর আন্দোলন সংগ্রাম করেছি। বাকি ধরেন আপনার উপজেলা নির্বাচন 2টা হয়েছে, 2টা পার্লামেন্ট নির্বাচন হয়েছে, দুইটাতে বিএনপি অংশগ্রহণ করে নেয়, একটাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেয়। একটা পর্যায়ে গিয়ে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করার মধ্য দিয়ে জিয়াদের লাশকে সামনে রেখে আমরা 1990 সালে তৎকালীন সরকার হোসেন মোহাম্মদ এরশাদের সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবং সেদিন আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ভবিষ্যতে আর বাংলাদেশে গণতন্ত্রের জন্য কোনো সংকট না হয়, এবং তারই আঙ্গিকে কিন্তু 1991 সালে নির্বাচনটা হলো। আপনাকে এখানে বলে রাখি, ধরেন আমার সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এটা আমি বলবো যে সেদিন আমার কিছু ভূমিকা পালন করার সুযোগ হয়েছিল। কারণ আমি বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি ছিলাম, এবং জিয়াদের লাশটা আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে এসেছিলাম, এবং সর্বদলীয় ছাত্রকে এটা আমারই দেওয়া নাম ছিল। যা একটা পরে লাস্ট যে সভাপতি আমি করেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সরকার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ক্ষমতাটা কার কাছে দেবে? তত্ত্বাবধায়ক সরকার বা সেই সময় নিরপেক্ষ সরকার প্রধান কি হবে? এটা নিয়ে কিন্তু 3 জোট, তখন 5 দল 14 দল আগে ভেঙে গিয়ে 15 দল আগে ভেঙে গিয়েছিল 86 নির্বাচনকে কেন্দ্র করে। এখন কে তত্ত্বাবধায়ক সরকার বা সেই তৎকালীন নিরপেক্ষ সরকারের প্রধান কী হবে এটা নিয়ে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মন্তব্য ছিল। একটি পর্যায়ে গিয়ে কিন্তু 3 জোট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল তৎকালীন প্রধান বিচারপতি আপনার শাহাবুদ্দিন সাহেবের নাম আসলো। এটা আমার একটা দুতালি করার সুযোগ হয়েছিল, প্রেসিডেন্ট ছিলাম তো আমি। আজকে মানে প্রধানমন্ত্রী ওনাকে বললাম, উনি আমার পক্ষ থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে উনি যদি মানেন আমার আপত্তি নেই, ইনি বললেন উনি যদি মানেন আমার আপত্তি নেই। একটা দুতালি করার আমার সুযোগ হয়েছিল, যদি আমি প্রেসিডেন্ট ছিলাম। পরে শাহাবুদ্দিন সাহেব আসলেন, এবং 91 সালের নির্বাচনটা হয়েছিল। এই নির্বাচনটা চুন্নু ভাই হয়তো মনের কষ্ট থেকে বলবেন যে সেই সময় তাদের নেতা জেলে ছিলেন, তারা অনেক নেতাই জেলে ছিলেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মানে তৎকালীন নিরপেক্ষ সরকার যে নির্বাচনটা হয়েছিল, সেখানে একটি জিনিস অন্তত প্রতিষ্ঠিত হয়েছিল যে নির্বাচনকালীন সময়ে বা নির্বাচন চলাকালীন সময়ে কেউ কারো পোস্টার ছিঁড়ে নেয়, কেউ কারো ব্যানার ছিঁড়ে নেয়, কেউ কারো অফিস ভাঙে নেয়, কোনো প্রার্থীর উপর কেউ আঘাত করে নেয়, ভোটের দিনকে কেন্দ্র দখল করে নেয়, রাতের বেলা ভোট হয়নি, ভোট গুনার ক্ষেত্রে একজনের ভোট আরেকজন নিয়ে যায় নাই, এই অনিয়মগুলো হয়নি। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হলো। সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনার তৎকালীন আমি উনি যে প্রশ্নটি করেছেন সেটা বলেন, যে সেটাই বলতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এই যে আসলেন এখন যদি যাই, আমি প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে সেই সময় মানুষ নির্ভরকে ভোট দিতে পেরেছিল। এবং তার মানে ভোটে কি শুধুমাত্র গণতন্ত্র? ভোট না সব কিছু তো, ভোট তো সব কিছু তো। এখন তো ধরেন কোনো কিছু, এখন ভোটও হয় না, গণতান্ত্রিক যে প্র্যাকটিস মিছিল মিটিং সমাবেশ করতে দেওয়া হয় না, এটা চলতেছে। কিন্তু 91 সালে ক্ষমতা আসার পরে যখন আবার মাগুরা একটি নির্বাচনকে কেন্দ্র করে যখন মাঠটা উত্তপ্ত হলো, আমার সৌভাগ্য ওই দিনও আমি মাগুরা তো ছিলাম। ওই দিনও হরতালের পরে যে মিটিংটা হলো, সেই মিটিংটা পরিচালনা আমিই করেছিলাম। তখন আওয়ামী লীগের হয়ে করছিল। হ্যাঁ, এবং একই প্লেনে আজকে প্রধানমন্ত্রী সাহেব নির্বাচন করতে গিয়েছিলেন। নির্বাচন করে
ভোট যখন কেটে করে নিয়ে গেল আবার একই প্লেনে ফেরত আসছিলাম। যাক ওখানে ঘোষণাটা দিয়ে আসা হলো। এখন তারপরেই তো আন্দোলনটা শুরু হলো। শুরু হয় 1984 সালের 28 ডিসেম্বর মনে আছে, যে জাতীয় পার্টিকে উৎখাত করার জন্য আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করলো, সেই জাতীয় পার্টিকে সাথে করে আবার আওয়ামী লীগ আন্দোলন করলে, করার পরে জাতীয় পার্টি, জামাত, রাহাত খান মেনন সহ আন্দোলন করে একসাথে 28 ডিসেম্বর কিন্তু সংসদে পদত্যাগ করলো। সংসদের মেয়াদ 1 বছর বেশি থাকা অবস্থায়। এরপরে ধরেন একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন করা হলো, সেই সময় করলো বিএনপি 96-তে 15 ফেব্রুয়ারি সংবিধান তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করার লক্ষ্যে, এবং প্রথম অধিবেশনে তারা সেটা করেছিল, করে পদত্যাগ করে গেল। নির্বাচনটা হলো, ধরেন আপনি 3 টার্ম গেল, যাওয়ার পরে আপনার ব্যর্থটা হলো কবে? প্র্যাকটিস কিন্তু তখন চলতো, এখনকার মতো না। তখন ধরেন বিএনপির আওয়ামী লীগ মিছিল মিটিং আচ্ছা, করেছে। নির্বাচনের ধারাবাহিকতা আমাদের দরকার না। আমি বলছি যে প্রশ্নটি একমত কিনা যে গণতন্ত্র এখন যে আকাঙ্ক্ষা, এখন না, এখন গণতন্ত্রের আইন কোন জায়গায় আছে আমি বলি। আচ্ছা ঠিক আছে, এরশাদ সাহেবের সময় ওই সময় ভোটটা দিনের বেলা কেটে নিত, আর এখন রাতের বেলা কেটে নেয়। তফাৎ এটাই। হ্যাঁ, তফাৎ এটা, মানে আমি এটা একটু শুনেছি জনাব আবু জাহির, যে আগে দিনে কাটতেন ওনারা, এরশাদ সাহেব এখন ভোট চলাকালীন সময় দিনে রাতে কাটেন। এবার আগে কাটা। ধন্যবাদ দাদা আপনাকে এবং RTVর সকল দর্শকদেরকে। বিশেষ করে আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমেই, এটা ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমি শ্রদ্ধা জানাই সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদের মুখের ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষায় রূপান্তরিত এবং দেশ স্বাধীন হয়েছে। আপনি শুরু করেছেন গণতন্ত্রের সংলাপের গুরুত্ব দিয়ে। গুরুত্ব একটা আরেকটার পরিপূরক। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সংলাপের কোনো বিকল্প নাই। আবার সংলাপ ছাড়া গণতন্ত্রকে সার্বিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব না। সুন্নু ভাই বা হাবিব ভাই, আমার সৌভাগ্যই আর দুর্ভাগ্য, আজকে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি, হাবিব ভাই একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেই কমিটির আমি সদস্য ছিলাম, সেন্ট্রাল কমিটিতে। আজকে হাবিব ভাইয়ের বক্তব্য যখন সরাসরি বলছিলেন, বাইরেও আমি শুনি ওনার অনেক যুক্তি বক্তব্য, আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাটি বলতে চাই। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা। আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। এই 4 মূল নীতির উপর ভিত্তি করে কিন্তু আমরা দেশটা স্বাধীন করেছিলাম। উনি 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেছেন, ওনার সাথে আমিও ছিলাম। 9 বছর বয়সের কারণে সেই সময় 71 মুক্তিযুদ্ধে যেতে পারি নাই, আক্ষেপ হয়, কিন্তু 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আজকে এই প্রশ্নটি একটু যদি জবাব দিতেন যে ওনাকে দেওয়ার আগে আমার কথাটি শেষ করতে চাই। বয়সের কারণে যেতে পারি না যুদ্ধে, 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছি। হাবিব ভাই যে কথাটি বলেছেন, এরশাদ সাহেব কেন গণতন্ত্র হত্যা করবেন? হত্যা তো করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে জিয়াউর রহমান 1975 সালের পরে। মূলত তো গণতন্ত্র হত্যা করেছেন ওনার নেতা, বা উনি যে এখন যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাজনীতি করছেন। আমি যদি আপনাকে স্মরণ করিয়ে দিই, 200 বছর ব্রিটিশের গোলামির হাত থেকে আমরা 47 সালে দেশ স্বাধীন হয়েছিল। ভারতে আজ পর্যন্ত কিন্তু একদিনের জন্য সামরিক শাসন জারি হয় নাই। আপনার আমার স্বাধীন দেশে এটা নির্বাচিত সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি তো নির্বাচিত প্রতিনিধি ছিলেন। রাতের অন্ধকারে কারা হত্যা করেছে? হয়তো উনি বলতে পারেন যে জিয়াউর রহমান করেন নাই, কিন্তু কর্নেল রশিদ ফারুক তো নিজেরা স্বীকারোক্তি দিয়েছেন যে জিয়াউর রহমান সাহেবের নির্দেশেই। এই আলোচনা আমরা বহুবার করছি জনাব আবু জাহির। আমরা একটু এই সাম্প্রতিক জায়গাটিতে যদি থাকি, যেটি আপনি শুরু করেছিলেন যে গণতন্ত্রের সংলাপের প্রয়োজনীয়তা, সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করেছেন সংলাপে যাওয়ার জন্য আগের দিনে ভোট কাটতেন ওনারা, এটা আসলে ওনাদের। আমি কিন্তু 30 তারিখে নির্বাচিত হয়েছি, আজকেও গতকালকেও পার্লামেন্টে আমার বক্তব্য ছিল, আমি বক্তব্য রেখেছি। হয়তো ওনারা বলেছেন, কিন্তু কোনো তথ্য উপত্য বা সাক্ষ্য কিছুই দেখি ওনাদের বক্তব্য। ওনারা কিন্তু এই টক শোতে এসে, আমি কিন্তু গতকালকে পার্লামেন্টে একটি প্রস্তাব দিয়েছি, বলেছি যারা আমরা এই পার্লামেন্টের বাইরেও আপনাদের টেলিভিশনে এসে টক শোতে অংশগ্রহণ করি, বিভিন্ন জ্ঞানী গুণীজন, সত্য যদি আমরা প্রকাশ না করি, আমাদের দ্বারাও যদি মিথ্যা অসত্য বক্তব্য জাতির সামনে উপস্থাপিত হয়, তাহলে তো জাতি বিভ্রান্ত হয়। আমি মনে করি তার বিরুদ্ধে একটি আইন প্রণয়ন করা। এটা কিন্তু গতকালকে আমার পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি এই কথাটি বলতে চাই। আমি 30 তারিখের বক্তব্য, আমি আপনাকে তথ্য দিয়ে বলি, 30 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আমি নির্বাচন করেছি। 10 বছর আগে 4 বারের এমপি
জাতীয় পার্টি 3 বার, বিএনপির একজন, একই ব্যক্তি বিএনপির 1 বার, 4 বারের এমপিকে আমি হারিয়েছিলাম 91,000 ভোটের ব্যবধানে। উনি 10 বছর আগে ভোট পেয়েছিলেন আমার হবিগঞ্জ এলাকায় 57,000। 10 বছর পরে ওনাদের প্রার্থী আমার সাথে গত 30 তারিখ ভোট পেয়েছেন 68,000। জনসংখ্যা বেড়েছে, ভোট বেড়েছে, ভোট বাড়াটা স্বাভাবিক। আমি পেয়েছিলাম 10 বছর আগে 1,48,000, এখন আমার ভোট বেড়ে হয়েছে 1,94,000। তাহলে ওনারা যে কথাটি বলছেন যে দিনের ভোট রাতে, এই সাক্ষ্য প্রমাণ তো ওনারা দেখাতে পারেন নাই। আচ্ছা, ওনারা বলেছিলেন ট্রাইব্যুনালে যাবেন, ট্রাইব্যুনালে যেতে গেলে তো তথ্যপত্র থাকতে হবে, কিন্তু ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনালে যাবেন না, এখন যাবেন না। আমি যে কথাটি বলছিলাম যে নির্বাচনের পূর্বে ওনারা জাতীয় ঐক্য ফ্রন্ট করে ডক্টর কামাল হোসেন সাহেবকে সামনে এনে ওনারাই কিন্তু আবেদন করেছিলেন সংলাপের জন্য। ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সংলাপে আহ্বান করেছিলেন, ওনারা গিয়েছিলেন, ওনাদের বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের পরে আবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান করেছিলেন যে গত 2 তারিখ ওনাদেরকে চা চক্রে আসার জন্য, ওনারা কিন্তু যান নাই। নির্বাচনে গিয়েছেন, ওনাদের বক্তব্য থাকতে পারে, সিট আজকেও গতকালকেও আমি এই কথাটি বলেছি, ওনারা কিন্তু 29টি সিট পেয়েছিলেন 2008-এ। সামনে কয়টি সিট এই নিয়ে ওনাদের মধ্যে আন্দোলন ছিল, জনগণের স্বার্থে না। আজকে কিন্তু সিটগুলি ফাঁকা, জনগণ ওনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন ওনারা যদি পার্লামেন্টে আসেন, সংলাপে পার্লামেন্টে ওনাদের যুক্তিসঙ্গত বক্তব্য তুলে ধরতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংখ্যা দিয়ে আমরা বিবেচনা করব না, ওনাদের যুক্তিসঙ্গত বক্তব্য আমরা বিবেচনা। আমি আসছি জনাব আবু জাহির, আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রাম এলডিপির দক্ষিণ জেলা এলডিপির সভাপতি জনাব কফিলউদ্দিন চৌধুরী। জনাব কফিলউদ্দিন চৌধুরী, আপনাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আলোচনাটি যে জায়গায় শুরু করেছিলাম প্রথমেই গণতন্ত্রের সংলাপের প্রয়োজনীয়তা, এবং সেই জায়গাতে 3টা বক্তব্য আসছে। জনাব মুজিবুল হক চুন্নু বলছিলেন যে আকাঙ্ক্ষায় গণতন্ত্রের আন্দোলন হয়েছিল 1990 সালের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটি অর্জিত হয়নি। অন্যদিকে হাবিবুর রহমান হাবিব কি বলেছেন আপনি শুনেছেন, এবং জনাব আবু জাহির কি বলেছেন সেটাও শুনেছেন। আপনার কি মূল্যায়ন এই বিষয়ে? আমরা আসলে গণতন্ত্রের কোন জায়গায় আছি? সবাইকে জি ধন্যবাদ, সবাইকে যারা অতিথি হিসেবে এসেছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবৃন্দ। আমরা যেহেতু ঢাকায় না, ভিন্ন এলাকা থেকে, আমাদের উপলব্ধিটা একটু বলি। ওনারা সবসময় টকশোতে আলোচনা করেন ইতিহাস নিয়ে। আমরা ইতিহাসের এই আলোচনাগুলো কোনোদিন সমাপ্ত হবে না। আমরা বর্তমানে আসতে চাই, আমরা বর্তমান আমার দেশটাকে ভালো করতে চাই। তো এখানে দেখা যাচ্ছে গণতন্ত্রের যে সংলাপ, গণতন্ত্রের যে কথাগুলো বলা হচ্ছে, গণতন্ত্রের ডেফিনেশনগুলো ওনারাও খুব ভালো জানেন, যে যেদিকেই ব্যাখ্যা হোক অবস্থান অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছেন। তবে ওনারা জানেন গণতন্ত্র কি, সেই গণতন্ত্র আসলে আমাদের দেশে নাই। নির্বাচন যেটা হয়েছে সেটাকে নির্বাচন অবস্থানগতভাবে যিনি সমর্থন করেন, উনিও আমার মনে হয় নৈতিকতায় কোনোদিনই সমর্থন করতে পারবে না। এই ধরনের নির্বাচনকে কোনোদিন গণতান্ত্রিক বলা যায় না, এটা কোনো নির্বাচনই হয়নি। কারণ আমরা দেখেছি একদম কাছে থেকে কিভাবে হয়েছে। যারা বিরোধী দলীয় তারা ওখানে যেতেই পারে নাই। এই ওসি সাহেবকে ফোন করলে উনি বলে যে পারমিশন নাই, মিটিং করতে দেয় না। আমার দলের প্রধান কর্নেল অলি সাহেব খুবই পপুলার মানুষ, কয়েকদিন আগে ওনার ছেলে ইউনিভার্সিটির একজন শিক্ষক, তাকে মেরে হাত ভেঙে দিয়েছে। ওখানে যাওয়া যায় না, মিটিং করা যায়, সব জায়গায় একই অবস্থা। ভোটের দিন লাইন ধরছে লোকজন, তাদেরকে দাওয়া করা হয়েছে, গেলে তাদের ওখানে ভোট দিতে বাধ্য করা হয়েছে। আমি এগুলোর বিচার চাচ্ছি না, যারা করছেন আমি ওনারাও বলতেছেন গণতন্ত্র চাই, সবাই চায়। জনাব কফিল, এখানে ওনাদের যে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল বলছিলেন যে নীরব ভোট বিপ্লব হবে, সেটি হলো না কেন? নীরবে যে একটি ভোট বিপ্লব হওয়ার কথা ছিল। নীরব ভোট বিপ্লবের যে কথাটা বলা হয়েছে, সেই বিপ্লব করার তো সুযোগ দেওয়া হয় নাই। যে ধারণা ছিল, প্রধানমন্ত্রী কমিটমেন্ট দিয়েছিলেন যে নিরপেক্ষ ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে, প্রশাসন নিরপেক্ষতা হবে, জনগণ ভোট দিতে পারবে, এবং সেই লক্ষ্য থেকে বলা হয়েছে ভোট বিপ্লব হবে। বিপ্লব করার জন্য মানুষ রাস্তায় এসেছিল, কিন্তু মানুষকে তো দাঁড়াইতে দেয় নাই, মানুষকে পথে বের হতে দেয় নাই। আমি বারবার বলছি, আমার কথা কিন্তু অন্য জায়গায়। আমরা এই অভিযোগ নিয়ে আর সামনাসামনি দাঁড়াইতে চাই না। গণতন্ত্র ওনারাও বুঝেন, যারা পক্ষে বলেন, যারা নির্বাচন হয়েছে বলেন, ওনারাও বুঝেন। আমরা আমাদের উপলব্ধি হলো গণতন্ত্র নয় এটা, নির্বাচন এটা নয়। নির্বাচনের প্রতি এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল সবার প্রতি মানুষের অবিশ্বাস এসে গেছে। এই অবিশ্বাস আপনি তো
দক্ষিণ জেলায় রাজনীতিকরণ চট্টগ্রামের ওখানে জামাতের একটা শক্ত ভিত্তি আছে এবং কর্নেল অলি সাহেবের জামাত বিরোধী একটা দৃঢ় অবস্থানও আছে, কিন্তু গতকাল তিনি বলেছেন যে বিদেশিদের কথায় বউকে তালাক দেওয়া যাবে না, অর্থাৎ জামাতকে ছাড়া যাবে না। এটা এই বক্তব্যটি কেমন, আপনার কি মনে হয় যে এটা কতখানি মানে ওনার রাজনীতির সঙ্গে যাচ্ছে কিনা? আমি ওই বিষয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। আমার বক্তব্য হলো, আমরা এই আলোচনা, জামাত নিয়ে আলোচনা, এই অন্যান্য বিষয় নিয়ে ঐতিহাসিক আলোচনায় না গিয়ে যেটা বাস্তব, আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক দেশ, সেটা যেভাবে হয়, জামাত যদি দেশের বিরোধিতা করেছে এবং এটা যদি গ্রহণযোগ্য না হয়, জামাত সরকারের ক্ষমতা আছে, সরকার জামাতকে বন্ধ করে দিতে পারে। এইটা রাজনীতি। আমি আবার পিছনে আলোচনা মোটেই যেতে চাচ্ছি না। জামাতকে নিয়ে আগে কে এই নির্বাচন করেছে, আগে কে আন্দোলন করেছে, ওইসব কথা আমি যেতে চাচ্ছি না। কারণ আমি চাচ্ছি যে বর্তমানটাই ভালো হোক, আমরা এখন থেকে যাত্রা শুরু করি সেই লক্ষ্যে। সবাই ওই 30 লক্ষ শহীদ, এটা আমরা সবাই বলি, যুদ্ধ আমরা সবাই করেছি, আমরা সবাই স্বাধীনতার পক্ষে। তবে গণতন্ত্র, সেই লক্ষ্যে কি করা উচিত বলে আপনি মনে করেন, যদি ছোট করে একটু বলেন? মনে করি যে ইতিহাসের বিষয়গুলো ঐতিহাসিকরা চর্চা করুক, যার যেটা রোল ছিল ইতিহাস সিদ্ধান্ত দেবে। কিন্তু এখন বাস্তবতা হলো, আমরা সবাই মিলে গণতন্ত্র প্রতিষ্ঠা করি, সবাই গণতন্ত্রের পক্ষে কাজ করি। গণতন্ত্রের ডেফিনেশন যেটা আমাদের কনস্টিটিউশনে আছে, আমরা সবাই মিলে সেটা চর্চা করি, সেটা লালন করি, এইটুকু চাই। শুধু পরস্পরের বিরুদ্ধে বলে আজকে যে অবস্থায় গেছে, আমাদেরও মোটামুটি একটা বয়স হয়েছে, আমরাও রাজনীতি ছাত্র অবস্থা থেকে জড়িত। আমাদের একটা যে পরস্পরের প্রতি বিরোধী দল করেছি, তবে খুব আপনজন আমরা ছিলাম। এখন যে বিদ্বেষপূর্ণ অবস্থা হয়েছে, এটা অসহনীয় অবস্থা। আমরা এইরকম অবস্থা চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই। যিনি আমার বিপক্ষের, তার মত আমি গ্রহণ করব বা বর্জন করব, এটা যুক্তিভিত্তিক আলোচনা হবে। তবে শক্তি দিয়ে দমানোর যে সিস্টেম চালু হয়েছে, আমরা এটা থেকে মুক্তি চাই। আসলে মুক্তি চাই, সবাই এই মুক্তির দিকে আসুক, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই কামনা। ধন্যবাদ কফিল চৌধুরী, আপনার কাছে আমি আবার আসবো, আরো বিস্তারিত শুনবো। অন্য একটি স্টুডিওতে আমাদের তরুণ বন্ধুরা আছেন, তাদের কাছে এটা শুনে আসি। আমরা ডেইলি অবজারভারের সিনিয়র করেসপন্ডেন্ট আছে মহসিনুল করিম। মহসিন, আপনার কি মনে হয় যে গণতন্ত্রের কোন জায়গাটিতে আমরা অবস্থান করছি? এতক্ষণ যে 4 জন রাজনৈতিক নেতার বক্তব্য শুনলেন, তাতে কি মনে হলো মহসিন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে আসলে আমাদের 4 জন রাজনীতিবিদের বক্তব্য শুনলাম। আমার কাছে আসলে মনে হয়েছে যে আমরা গণতন্ত্রের কোন জায়গাটায় আছি, এই জায়গাটা আমাদের রাজনীতিবিদরাও কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটায় মনে হয়নি যে তাদের কথার মধ্যে তারা এই জায়গাটা দিয়ে আসতে পেরেছে যে গণতন্ত্রের আসলে আমরা গণতন্ত্র কতটুকু গণতন্ত্র চেয়েছি এবং আমরা নিজেরা কতটুকু গণতন্ত্র চর্চা করেছি। আমাদের যারা রাজনীতিবিদ আছেন, ওনারা যে নির্বাচন নিয়ে কথা বললেন, আমাদের আমি বিএনপির হাবিব ভাইয়ের কথা শুনলাম, এখানে এলডিপির কফিল সাহেবের কথা শুনলাম। ওনারা বললেন যে রাতের ভোট রাতে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। তো আসলে ওনারা যে নির্বাচনে এসেছিলেন, গণতন্ত্র তো আসলে একতরফাভাবে হয় না। আমি একা আপনাকে গণতন্ত্র দিয়ে যাব আর আপনি সেখানে পার্টিসিপেট করবেন না, তাহলে তো গণতন্ত্র হবে না। তো ওনারা আসলে কতটুকু এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কতটুকু মাঠে নামতে পেরেছিলেন? নির্বাচনের মাঠে এত বড়, ওনারা তো বলছেন ওনাদেরকে মাঠে নামতেই দেওয়া হয়নি। মাঠে ওনাদেরকে কে নামতে দেবে? সরকার যদি দমন পীড়ন করেন, মধ্যে সেই মোটিভেশন কি দিতে পেরেছিলেন যে তাদের কর্মীদেরকে মাঠে নামতে হবে এবং তাদের কর্মীদেরকে তো কেউ নামতে দিবে না। আপনি যদি না চান তাহলে কি আমি আপনাকে জোর করে মাঠে নামাতে পারবো? আপনাকেই মাঠে নামার চেষ্টা করতে হবে, আপনি আপনার কর্মীদেরকে মোটিভেশন দিতে হবে। ওনারা কি আসলে ওনাদের কর্মীদেরকে সেই মোটিভেশন দিয়ে মাঠে নামাতে পেরেছেন? মনে হয় মহসিন মোটিভেশনের অভাব ছিল দলীয় কর্মীদের যথেষ্ট? আমার কাছে সেটাই মনে হয়েছে যে ওনাদের আসলে মোটিভেশনের জায়গাটাতেই সমস্যা ছিল। তা নাহলে ওনাদের কর্মীরা কেন মাঠে নামেন নাই? অনেক প্রার্থীও তো নামেন নাই বলেন, এরকম অভিযোগ। প্রার্থীরাই কেন মাঠে নামেন নাই? ওনাদের তো মাঠে নামা উচিত ছিল। ওনারা নির্বাচনে দাঁড়াতেন, যেমন দাঁড়িয়েছেন, ওনারা মাঠে যেতেন, ওনাদেরকে ধরে পুলিশ নিয়ে যেত, তাহলে তো ওনারা বলতে পারতেন যে অন্তত আমাকে ধরে নিয়ে গেছে পুলিশ, আমি নির্বাচন করতে পারি না। ওনারা ইন্টারন্যাশনালি লোকালি এই জিনিসগুলা করতে পারতেন। কিন্তু অনেক প্রার্থী তো গ্রেফতারও হয়েছে নির্বাচনের আগে, এটাও তো ঠিক।
হ্যাঁ, এক দুজন প্রার্থী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ওনাদের বিরুদ্ধে সেই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ নিশ্চয়ই ছিল। সেই সুনির্দিষ্ট অভিযোগ বা সুনির্দিষ্ট মামলার যদি কোনো আসামি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে তো নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেবেই। আচ্ছা, ধন্যবাদ মহসিন। আমরা একটু আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক শওকত রেজার কাছে যেতে চাই। শওকত, আপনার কি মন্তব্য? গণতন্ত্রের কোন পর্যায়ে আছি? আমাদের নেতাদের বক্তব্য শুনে কি মনে হচ্ছে? আমি হাবিব ভাই প্রশ্ন উত্তর শুনলাম। হাবিব ভাই যে বললেন যে তারা তো সংলাপে যেই নির্বাচনে আসছিল এবং তারা তাদের নেতৃবৃন্দকে বলছিল যে ভোট কেন্দ্রগুলো দখল করে রাখতে সকালবেলা, যাতে অন্যরা কেউ দখল করতে না পারে। তো সেই সময় সেই কর্মী বাহিনীগুলো কোথায় ছিল তৃণমূলের? আচ্ছা, কেন তারা সেই তাদের দলীয় কর্মীদেরকে তারা সেভাবে উজ্জীবিত করতে পারেন নাই নিশ্চয়। আচ্ছা, আর এমনি সামগ্রিকভাবে গণতন্ত্রের অবস্থাটা কি মনে হচ্ছে আপনাদের কাছে? সব গণতন্ত্র বলতে যদি চর্চা বলতে ভাঙচড়া এটা তো নয়। গণতন্ত্র অনেকভাবে বহিঃপ্রকাশ ঘটাতে পারে, মানববন্ধন করে করতে পারে, হ্যাঁ, এই কর্মবিরতি করে করতে পারে, বিভিন্ন আছে। ভাঙচুরের মাধ্যমে গণতন্ত্র কখনো প্রকাশিত হয় না, বিকশিত হয় না। আচ্ছা, আমরা দুজন তরুণ বন্ধু আছে, একটু তাদের কাছ থেকে শুনে আসি। আমাদের হাফিজুর রহমান সুজন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির শিক্ষার্থী। তরুণ বন্ধুরা, আপনারা কি দেখেন? আমরা আসলে নির্বাচন তো হয়ে গেল, তার মধ্যে রাজনৈতিক অবস্থার কথা আমরা সবাই জানি। সেটি কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? তরুণরা কোনো চিন্তা ভাবনা করে কিনা এই বিষয়টা নিয়ে, সাম্প্রতিক সময় নিয়ে? ধন্যবাদ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এগিয়ে যাওয়ার মূল মন্ত্র উন্নয়ন আর গণতন্ত্র। আমাদের দেশে এগিয়ে যাচ্ছে, উন্নয়নও হচ্ছে, কিন্তু গণতন্ত্র আসলে বাস্তবিক রূপ দিতে পারছে কিনা এটা সবসময় প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের দেশটা এগিয়ে যাক গণতান্ত্রিক পরিবেশে, এই উন্নয়নটা হোক গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে। আর গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে হচ্ছে না, এটা সব থেকে বড় উদাহরণ হলো আমরা দুর্নীতিতে আবার কিন্তু এগিয়ে যাচ্ছি। আর এই গণতন্ত্র বিষয়টা সবসময় আমরা দেখে আসছি প্রধান যে রাজনৈতিক দলগুলোর মানে একটা যন্ত্রে পরিণত হয়েছে। যেমন একটা কথা বলি, বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে গণতন্ত্রকে ঢেকে রাখার চেষ্টা করছে, আর বিরোধী দলে যারা আছে আর কি, মানে মূল রাজনৈতিক দলের ভিতরে যেমন বিএনপি, এগুলো কি করছে গণতন্ত্র উদ্ধারের জন্য তারা তাদের মানে গণতন্ত্রের নামে তারা ক্ষমতায় যাওয়ার যে প্রয়াস, এইটা হচ্ছে। তারা কখনো দেশের সাথে, দেশের মানুষের সাথে যে তারা যৌথভাবে যে প্রয়াসটা, সেটা তারা করছে না। যেমন আওয়ামী লীগের স্যার আবু জাহির স্যার যেটা বললেন যে সংলাপের মাধ্যমেই রাজনীতি মানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য সংলাপ অতি জরুরি। কিন্তু আমরা বারবারই লক্ষ্য করছি যতবারই সংলাপের কথা বাড়ছে ততবারই সংঘাত আরও বেশি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের মাঝে মানে রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো রকম স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজের যে বিষয়গুলো, এগুলো কিন্তু ফুটে উঠিনি একবারও। নির্বাচনের আগেও কয়েকবার সংলাপের বিষয়গুলো উঠে এসেছে, বাট একবারও আমাদের সেই জনগণের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারিনি। এটার মূল কারণ কি? রাজনৈতিক দলগুলো আসলে গণতন্ত্রের চাইতে ক্ষমতা যাওয়াটাকে বেশি প্রায়োরিটি দেয়, এটা মনে হয়। কারণ তারা যদি জনগণের জন্য যদি কিছু করতে হয়, তাহলে অবশ্যই তাদের যৌথ প্রয়াস থাকতে হবে, কারণ তারা রাজনৈতিক দল জনগণের জন্যই। আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রকে বাস্তবিক রূপ দিতে পারে শুধুমাত্র এই প্রধান রাজনৈতিক দলগুলোর যৌথ প্রয়াস, যেটা আমরা সহজে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ সুজন। আমি একটু আরেকজন শিক্ষার্থী আছেন, শান্ত রায় পাপেল। শান্ত, কি মনে হচ্ছে আপনার কাছে যে এই যে গণতান্ত্রিক অবস্থা, নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরের রাজনীতি, সংসদ এবং আমাদের বক্তাদের বক্তব্য সব মিলিয়ে তরুণদের ভাবনায় কি আছে? ধন্যবাদ। ফেব্রুয়ারি মাস ভাষার মাস, যারা এই বাংলা ভাষার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে তাদের প্রতি আমি প্রথমে শ্রদ্ধা জানাই। তো 1971 সালে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল,
গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান যদি আমি প্রেক্ষাপট দেখি গণতন্ত্রের, সেখানে আমি দেখতে পাচ্ছি বর্তমানে গণতন্ত্র কিন্তু সঠিক মূল্যায়ন হচ্ছে না, সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণ কি ক্ষমতাশীল দলের কারণে? আমার প্রশ্নটি এটি রয়ে গেছে। আর বর্তমান যে তরুণ প্রজন্ম যেটা চায় বর্তমানে, সেটা হচ্ছে তরুণ প্রজন্ম চায় একটি সুখী সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ, যেখানে তরুণদের আর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বাক স্বাধীনতা থাকবে। সেটা তো পাপেল সবাই বলে যে সবাই চায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখে আপনাদের কি মনে হয়? রাজনৈতিক দলের কর্মকাণ্ডগুলো দেখে মনে হয় যে তারা যদি মানে ক্ষমতাশীল দল এবং হচ্ছে বিরোধী দল, তারা যদি সংলাপের মাধ্যমে যদি সমঝোতা করে তাইলেই কিন্তু সম্ভব, কিন্তু তারা তো সেটা করছে না এখনো। তো এইভাবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা। আমাদের যে বিএনপির হাবিবুর রহমান বলে সংলাপে গিয়ে এখন লাভ হয়নি, প্রধানমন্ত্রী যা বলেছিলেন সেটি বাস্তবে এই পরিস্থিতিটা অন্যরকম ছিল। কিন্তু আমি তো বললাম যে সেখানে দুই দলের সমঝোতা থাকা দরকার, দোনো দলকেই স্যাক্রিফাইস করা দরকার। আর একটি প্রশ্ন রয়ে গেল, সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে যে দেশটিরই জন্ম, সেই দেশটি গণতন্ত্র রক্ষা করতে কেন এখনো সক্ষম না? কেন আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারছি না? এর পিছিয়ে দায়ী কারা? কি রাজনৈতিক রেষারেষির কারণে, নাকি আমাদের বাক স্বাধীনতার পূর্ণ প্রকাশের কারণে? আদৌ কি আমরা এই গণতন্ত্রের সঠিক মূল্যায়নটা কি পাবো? আমরা কি তরুণ প্রজন্মকে দেখতে পাবো এই সঠিক মূল্যায়নটা? আচ্ছা, ঠিক আছে পাপেল, আপনাকে ধন্যবাদ। আমরা এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখবো, তবে তার আগে আমাদেরকে নিতে হবে ছোট্ট একটি বিরতি। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচে ছোট্ট একটি বিরতি। এতক্ষণ আমাদের যারা সঙ্গে ছিলেন, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম এই মুহূর্তে গণতন্ত্র এবং সংলাপ ইত্যাদি ব্যবস্থা নিয়ে। বিরতির আগে যে জায়গায় ছিলাম, আমি আবার মুজিবুল হক আপনার কাছে আনতে চাই। যে প্রশ্নগুলো উঠে আসছে তাতে আমাদের তরুণ বন্ধুদের যে বিশ্লেষণ, যে আমরা গণতন্ত্রের যে মূল জায়গাটিতে পৌঁছাতে পারছি না সমঝোতার অভাবে। তরুণদের যে বিশ্লেষণটা আমি বলবো ঠিকই বলছে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলগুলি ন্যাশনাল ইস্যুতে এক হতে পারি না। মানে ওনাদের বিশ্লেষণে বলে, ছোট ছোট বন্ধুদের আমাদের বলছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য যতখানি উদ্গ্রীব, জাতীয় বিষয়গুলো নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সে অর্থে কোনো উদ্যোগ নেওয়া হয় না। হ্যাঁ, আমি আমার এই ছোট বন্ধুর যে মন্তব্যটা, এটাকে আমি উড়িয়ে দিব না। তার এই কথার মধ্যে অনেকটা সত্যতা আছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, যেমন একটু আগে এখানে আমাদের আওয়ামী লীগের এবং বিএনপির যে দুজন কথা বললেন, বা আমরাও, দেখা যায় যে আমরা আসলে এই জাতীয় ইস্যুগুলি রেখে আমরা ক্ষমতা যাওয়ার জন্যই সমস্ত কিছু শক্তি চেষ্টা আমরা করি। কারণ আমরা শুধু এটাই মনে করি যে আমরা ক্ষমতা গেলে আমরা কাজ করতে পারবো। কিন্তু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কিছু বিষয় আনডিসাইডেড আছে, যার জন্য কিন্তু এক টেবিলে বসা সম্ভব হচ্ছে না। যেমন ফাদার অফ দ্য নেশন, এটা একটা এস্টাবলিশড বিষয়। এটা নিয়ে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এখানে তারা দ্বন্দ্ব সৃষ্টি করেন। এই যখন এটা নিয়ে দ্বন্দ্ব হয়, তখন কিন্তু বড় বড় দুটি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় না। এরকম আরও কিছু ৭১ সালের মুক্তিযুদ্ধের আরও কিছু বিষয় আছে যেগুলি এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল একমত না, যার ফলে কিন্তু মূলত দ্বন্দ্বটা সেখানে। আর যদি বলেন যে গণতন্ত্র, দেখেন গণতন্ত্রের বিষয়টা, একজন আমাদের যে চট্টগ্রাম থেকে বলছিলেন যে এগুলোকে রেখে আমাদের ভবিষ্যতের রাজনীতি করা উচিত না। চট্টগ্রামে যে বন্ধু বলছেন, উনি যত সহজে বলে ফেলছেন, এত সহজে কি এটা সম্ভব? কারণ আমাদের প্রিভিয়াস জিনিসগুলি তো সামনে আসবেই, প্রিভিয়াস জিনিস আসবে। যদি না আনি তাহলে আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাব? যেমন এই গণতন্ত্রের এস্টাবলিশ করার একটা তো আপনার অঙ্গ নির্বাচন। তো সেই নির্বাচনে আজকে এই যে দুইজনে যে এখানে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে নির্বাচনে দেখা যায় যে ৯১ সাল থেকে ২০০০ এই যে আজকের গত নির্বাচন পর্যন্ত একটি নির্বাচনও বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল একমত হয় না যেটা নিরপেক্ষ হয়েছে। এই যে হাবিব সাহেব যে বললেন ৯১ নির্বাচন হওয়ার পরও কিন্তু আওয়ামী লীগ বলছে যে সুখ কারচুপি হয়েছে। মানে হাবিব সাহেবই বলেছেন তখন ইয়েস, হাবিব সাহেব তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তারাই বলেছে যে সুখ কারচুপি হয়েছে। আবার ৯৬ ইলেকশনে ফেব্রুয়ারি বাদ দিলাম, পর ৯৬ ইলেকশনে যখন আওয়ামী লীগ এসে তখন বিএনপি বলেছে যে ইলেকশন ঠিক হয় নাই। আবার যখন ২০০১ সালের নির্বাচনে বিএনপি এসে তখন আওয়ামী লীগ বলে ইলেকশন ফেয়ার হয় নাই।
আবার যখন 2009 সালে একটা তত্ত্বাবধায়ক সরকারের বা কেয়ারটেকার সরকারের 2008 নির্বাচন ডিসেম্বরে, হ্যাঁ। তখনও কিন্তু বিএনপি বলে যে নির্বাচন ঠিক হয় নাই। আসলে আমার মতে বাংলাদেশে কোনো নির্বাচনে 100% ফেয়ার হয় নাই এবং এটা ফেয়ার করা সম্ভব না। সেখানে এখনও নির্বাচন সেখানে ত্রুটি আছে, কিন্তু সেই ত্রুটিগুলিকে তো আমরা গ্রহণ করতে হবে এবং সেই ত্রুটিগুলো দূর করতে হলেও সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের প্রয়োজন। এখন আজকে হাবিব সাহেব যেটা বলছেন, ওনারা যে ফেরেস্তা তা না, ওনারা তো ফেব্রুয়ারি নির্বাচন কি করছেন এটা বিএনপি সেটা দেশের মানুষ জানে। ত্রুটি সমস্ত দলের মধ্যে আছে। যেমন পার্লামেন্টে দেখা যায় যখন বিএনপি পার্লামেন্টে আসছে তখন আওয়ামী লীগ পার্লামেন্ট দিনের পর দিন বর্জন করছে, আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে তখন বিএনপি পার্লামেন্ট দিনের পর দিন বর্জন করছে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক টেবিলে বসে জাতীয় কয়েকটা ইস্যুতে একমত না হবে ততদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে আসলেই দুরূহ বিষয়। সেই প্রেক্ষাপটে আমি জাতীয় পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমরা চাই, আমাদেরকে বলা হয় স্বৈরাচার, আমরা 9 বছর ক্ষমতা ছিলাম, স্বৈরাচার বলা হয়, ঠিক আছে স্বৈরাচার। তো গত 28 বছর কি হয়েছে? 28 বছর কিন্তু এখন ওনারা বলেন, এই বিএনপি বলে যে আওয়ামী লীগ বড় স্বৈরাচার, আবার আওয়ামী লীগ বলে যে বিএনপি মানে আরও বড় স্বৈরাচার। তার মানে দেখা যায় যে স্বৈরাচার শব্দ কিন্তু এখনও কারো গায়ে থেকে সরে যায় নাই। তো এখন প্রশ্নটা হলো দেশের মানুষের স্বার্থে, এই যে একজন আমাদের তরুণ বন্ধু বলেছে যে কর্মসংস্থান, তারা চায় কর্মসংস্থান। আসলে তো যারা আজকে লেখাপড়া, এই যে লক্ষ লক্ষ তরুণ যারা নাকি প্রতি বছর প্রায় 15 থেকে 20 লক্ষ নতুন চাকরি প্রত্যাশী জব মার্কেটে আসছে, তাদেরকে কিন্তু প্রোভাইড করে আমাদের ওই রকম সুযোগ নাই, যদিও এই সরকার অনেক চেষ্টা করছে। কিন্তু আপনি তো একজন মন্ত্রী ছিলেন, শ্রমমন্ত্রী, যেটা একটা বড় ইস্যু, মানে এই যে কর্মসংস্থানের একটা বড় জায়গা, আমরা সেটি করেছেন, মানে হ্যাঁ আমরা অনেকগুলি প্রোগ্রাম করেছি। যেমন আমি একটা জিনিস বলি যে আমরা ওই সময় মানে প্রধানমন্ত্রীকে এই অ্যাডভাইস করেছি এবং প্রধানমন্ত্রী নিজেও এটা গ্রহণ করেছেন যে বাংলাদেশে এখন যে শিক্ষা ব্যবস্থাটা, সেই শিক্ষা ব্যবস্থা যে আপনার ইন্টারমিডিয়েট পাস করে অনার্স, বিএ, মাস্টার্স, এই যে লেখাপড়াটা, এই লেখাপড়ার জন্য কর্মসংস্থান আমাদের নাই। আমাদের কর্মসংস্থান যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাদের তরুণদের কিছু কাজে লাগাতে হয়, তাহলে টেকনিক্যাল লেখাপড়ার দিকে আমাদের যাওয়া প্রয়োজন। এবং এই সরকার সেই টেকনিক্যাল দিকে যাওয়ার জন্য প্রত্যেকটা উপজেলায় টেকনিক্যাল স্কুল করার এবং ইনস্টিটিউশন করার কিন্তু অলরেডি উদ্যোগ নিয়েছে এবং টেকনিক্যালি বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়ার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। আসলে গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ডেভেলপমেন্টের কাজটাও কিন্তু করতে সহজ হয়। এখন এই সরকার ওই কাজ করবে। দেখেন, যেমন আমরা এখন অপোজিশন আছি, আপনারাই অনেকে কিন্তু বলেন যে আমরা এই খাঁটি অপোজিশন কিনা। খাঁটি অপোজিশন বলতে কি বোঝেন? আমার খাঁটি অপোজিশন বলতে যদি বুঝেন যে পার্লামেন্টে আমরা নির্বাচন করে পার্লামেন্টে গিয়ে বছরের পর বছর বর্জন করব, গাড়ি নিব, বাড়ি নিব, কিন্তু পার্লামেন্টে যা কথা বলবো না বা পার্লামেন্ট ক্ষমতা যারা আছে তাদেরকে গালাগালি করব, সেটা যদি খাঁটি অপোজিশন হয় সেই অপোজিশন জাতীয় পার্টি হবে না। আমরা সত্যিকারভাবে জনগণের পক্ষে কথা বলতে চাই। গতকালকে আমি পার্লামেন্টে বাংলাদেশ ব্যাংকের যে টাকা চুরি এই বিষয়ে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য তীব্রভাবে আমি কথা বলেছি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি ওই আপনার সড়ক দুর্ঘটনার বিষয়ে অসম্ভব, মানে আমি যা বলার কথা না তাই বলছে। প্রশ্নটা হলো সেইখানে না, জাতীয় ঐক্যমত কিছু কিছু বিষয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, মানে আমাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ হবে না। তবে হ্যাঁ, আমি আশাবাদী হবে। বিএনপি কিন্তু এখন রিয়েলাইজ করছে, যেমন বিএনপি আগে যখন পলিটিক কর্মসূচি তো জ্বালাও পোড়াও, এই আপনার অগ্নিসংযোগ, এই রেল লাইন উপরে ফেলা, এখন কিন্তু বিএনপি সেই ইয়েতে যাচ্ছে না, মানে ওই রকম কর্মসূচিতে যাচ্ছেন না। তারা এখন বুঝতে পারছে যাচ্ছেন, তারা এখন বুঝতে, পিপুল সেটা চায় না। পিপুল চায় না, পিপুল চায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি দেওয়া, এবং পিপুল যারা চায় তারা সেইভাবে কিন্তু এখন এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ এটা আপনার গণতন্ত্র একদিনে আসে না। গণতন্ত্র এরকম সংঘাত, এরকম আপনার আন্দোলন, এর মাঝ দিয়ে কিন্তু এগিয়ে যেতে হয়। আর আরেকটা কথা বলি, গত নির্বাচন নিয়ে একটা মনে রাখবেন যে হাবিব সাহেব যেটা বলছেন যে আমাদের সময় এরশাদ সাহেবের সময় দিনে নির্বাচন মানে কারচুপি তো এখন রাত্রে হয়। প্রশ্ন সেখানে না, আপনার নির্বাচন আপনি জান নাই কেন? আমার এলাকায় বিএনপি প্রার্থী ছিল না, তার যে একজন প্রার্থী দিয়েছেন, আমি তাকে খুঁজেছি, ভাই কোথায় আপনি? উনি 26 তারিখে এলাকায় গেছেন, এবং আমার এলাকা, আমি এই টিভির মাধ্যমে আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে, আমার এলাকায় সেই প্রার্থী নির্বাচন করেছেন এবং তিনি 31,000 ভোট পেয়েছেন এবং 2টা কেন্দ্রে তিনি পাস করেছেন এই বিএনপি, অর্থাৎ মানে বিএনপি যে প্রার্থী
জেএসডি থেকে দেওয়া হয়েছে, যে সেটা হলো যে আসলে নির্বাচনে যাওয়া লাগবে। আপনাকে বলছেন যে অ্যারেস্ট করে ভয়, মানে আপনি খুঁজে বেড়াচ্ছিলেন আপনার প্রতিদ্বন্দ্বী। ইয়েস, কোথায় আমি তো পাচ্ছিলাম না। তো শুধু এটা না, আপনার দেখেন 1971 সালে যখন নির্বাচন হয় তখন কিন্তু মার্শাল্য ছিল, আইয়ুব খানের মার্শাল্য, ইয়াহিয়া খানের মার্শাল্য। সেই মার্শাল্যর মধ্যে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছে, মানুষ ভোট দিয়েছে। জনসমর্থন পক্ষে তাকে আমি কিন্তু চুরি করতে পারবো না, এটা মনে রাখবেন। আমি আমার এলাকায় যদি ভোট মারতে যাই আর জনগণ আমার পক্ষে না থাকে, আমাকে আস্ত রাখবে না। কাজে বিএনপি যদি জনসমর্থন থাকতো তাহলে আমরা রাত্রেও চুরি করতে পারতাম না, দিনও চুরি করতে পারতাম না। বিএনপি সে জনসমর্থন নাই দেখি তারা কিন্তু মাঠে যায় নাই। এবং আমরা নির্বাচন করেছি শান্তিপূর্ণভাবে, আমরা নির্বাচন করে আসছি। নির্বাচনটা হ্যাঁ ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি তো আছে, আমি এটা নিজে বলছি, বাট নির্বাচন আমরা সুষ্ঠু পরিবেশের মধ্যে করেছি, মানুষ আমার এলাকায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। হাবিব, এখন ধরেন তনু ভাই যে কথাটা বললেন, নির্বাচন জনসমর্থন থাকলে ভোট চুরি করা সম্ভব না। হ্যাঁ, কেন জনসমর্থন, কেমন সমর্থন? 1986 সালে প্রথম নির্বাচনটা যখন জাতীয় পার্টির অধীনে আওয়ামী লীগ গেল, 48 ঘন্টা রেডিও টেলিভিশনে ফল ঘোষণা গন্ধ ছিল। কেন? বিশাল আওয়ামী লীগ, সপ্তাহ আওয়ামী লীগ সিট পেয়েছিল। 48 ঘন্টা বন্ধ রেখে রেজাল্ট কেটে কুটে 2 দিন পরে জাতীয় পার্টিকে জয়লাভ করানো হয়েছিল। আমি বলি ওই 86 সালে আজকের প্রধানমন্ত্রী উনি 4 আসনে দাঁড়িয়েছিলেন, একটা রমনা তেজগাঁ, একটা সূত্রপুর কোতালি, আর একটা কাশিয়ানি মুকসিদপুর, একটা কোটালীপাড়া টঙ্গিপাড়া। ওখানে তো রটনজরিনা ঢুকতে দিল না। পরে এটা ভোট হলো, যেভাবে হোক এটা ওনার জিতলেন 3টা সিটে। সমস্যা হলো কোন সিট উনি ছাড়বেন আর কোন সিট রাখবেন, সব বললো রমনা তেজগাঁ রাখতে হবে, ওগুলো তো আমরা পাবোই। আমি সেদিন প্রতিবাদ করে বলেছিলাম যে না, টঙ্গিপাড়া কোটালীপাড়া রাখেন, ওটা আপনার সিট, ওই সিটটা থাকা দরকার, মানে ওখানে আমাদের সিট আমরা ওখানে তো পাবোই। আচ্ছা, এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে পাওয়ার কোনো গ্যারান্টি নেই। একেবারে সাক্ষী জেনে শুনে বুঝে কারোর কাছে গল্প শুনে না। কাজী ফিরোজ রশিদ এখন এমপি, মন্ত্রী ছিলেন ওদের। 32 নম্বরের ডাইনিং রুমে আমাকে উনি বললেন যে হাবিব ভাই, আমাকে তো নমিনেশন দিল না, আবু কাজীকে দিল, আকরাম হোসেনকে, স্ট্যান্ড। আমি এখান থেকে যাব, এসে সাহেবের কাছে যাব, ওখান থেকে নমিনেশন নেব। তার ভাই আগে হুজুরের চেয়ারম্যান কাজী হয়েছিল, মন্টু কাজী। আওয়ামী লীগকে পিটিয়ে পানিতে নামাবো, এমপি হয়ে আসবো, মন্ত্রী হয়ে এলাকায় রাজনীতি করবো, করলো তাই। আমি তো সাক্ষী। কাশিয়ানি মুকসিদপুর আমার দায়িত্ব ছিল, ওখান তো কেটে নিল মোহাম্মদ চৌধুরী ভাই, সরাজন চৌধুরী, আর ওখানে কাজে ফিরোজ রশিদ। পরে আমি ঢাকার থেকে ঘর সংক্ষেপে যেটা বলি, আমি পরে লঞ্চে আমরা টুঙ্গিপাড়া গেলাম, যার সময় তখন লঞ্চে উনি বলেন, তখন জাহাঙ্গীর নানক, আমি উনি, এই আমরা নেতা। লঞ্চের প্রধান বললাম আমি কী বলেছিলাম, তো তুমি তো ঠিকই বলেছিলে। তো এই হলো জনপ্রিয় থাকলেও সরকার যদি পিটিয়ে নিয়ে যায়, কাশিয়ানি মুকসিদপুর আর কোটালীপাড়ার মতো জনপ্রিয়তা আওয়ামী লীগ কোথাও না, সেটা নিয়ে গেল কেন? পিটিয়ে তো নেয় নাই, এখন তো পিটিয়ে নেয় না, মানে শান্তিপূর্ণভাবে নিয়েছে, শান্তিপূর্ণভাবে নেয়নি, খাতে নামিয়ে নিয়েছে। উনি প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না। রাতের শোনেন, উনি প্রার্থী কি উনি প্রার্থী পান না, আমি তো আমাকে তো পেয়েছিল, আমাকে পেয়েটা যাচ্ছে, আচ্ছা মতো কোপাইলো, গুলি করলো, আমাকে পেলো না, তাহলে আমার ওখানে এরকম হলো কেন? কথা হলো, আমি আপনাকে বলি যে আজকে আমাদের সবচেয়ে কষ্টটাকে 2 সাংবাদিক ভাই বললেন, আমি তো এই সাংবাদিক ভাইদের সম্মান রেখেই বলি, ওনারা যেভাবে কথা বললেন, মানে আওয়ামী লীগের লোকেরা এভাবে কথা বলবে না। এই যে আমার কাছে ধরেন এই যে কাগজগুলো, আমি নির্বাচন করতাম, প্রথম শর্ত কি, আওয়ামী লীগের কি একটা লোকের নামে মামলা হয়েছে, একটা লোক গ্রেপ্তার হয়েছে? আমার এখানে 6টি মামলা আছে, সবগুলো নির্বাচন চলাকালীন সময়, 16 তারিখে রাতের বেলা, 17 তারিখ থেকে মামলা শুরু হয়েছে। আমার 40 জন মতো লোক, বিভিন্ন ইম্পর্টেন্ট লোক ধরে নিয়ে গেছে, শত আসামি, অজ্ঞাত আসামি। আপনার বিরুদ্ধে দিচ্ছে আমার লোকেরা? আপনার বিরুদ্ধে না, আমাকে তো পিটালো, আমাকে তো কোপালো। এবং সিন্ডাকান এই পর্যন্ত 1973 সালে যে নির্বাচন হয়েছে, দলীয় সরকার 9 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু এইভাবে 86 সালে যখন নির্বাচন হয়েছে, তখন দলীয় সরকার হয়নি। দলীয় সরকার অধীনে নির্বাচন হলে যে জিনিসটা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, ভোট সেন্টার দখল করে প্রার্থী মার খায়, বিরোধী দলের প্রার্থী, কিন্তু নির্ভরকে সরকার অধীনে প্রার্থী মার খায় না, তাকে কেটে নেওয়া হয় না। সেখানে স্থির করতে কারচুপি, সূক্ষ্ম কারচুপির কথা আসতে পারে, কিন্তু প্রার্থী নিরাপদ থাকে। এইবার বিএনপির 17 জন প্রার্থীকে জেলে ধরে নিতে হয়েছে, প্রায় 20-25 জন, আমি সব 20-25 জন প্রার্থী তারা আহত হয়েছে। ভোটে নামতে দিলে তো আমাদের যেখানে ঘরের ভিতরে একটা মিটিং করতে দেয় না, কর্মী সভা করতে দেয় না, মিলাদ মাহফিল করতে ঠিক মতো দেয় না, সেখানে প্রার্থী পাবেন কোথায়? এবং এই মামলাটা গেলেন কেন? আমরা নির্বাচনে গিয়েছি, প্রধানমন্ত্রী এইটুকু আশ্বাস করেছিলেন যে নির্বাচনকালীন সময় কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না, গায়েবী মামলা দেওয়া হবে না। এই যে হাজার গায়েবী মামলা হলো, আপনারা বিশ্বাস করেন, আমার একটা মামলার কথা বলি, সব দুনিয়া তো সব মিথ্যা হয়ে যাবে।
আওয়ামী যুবলীগের অফিসে 16 আচ্ছা, আমরা তারিখে নির্বাচন রাতের নিয়ে বেলা বোধহয় শেষ করি। আলোচনাটা অনেক করেছি, না, না, আসলে আমি আমরা শেষ একটু করি। এই পরের ওর জায়গাটা পরের জায়গায় আসছি, ওখানে মামলা দুটোকে উপজেলা চেয়ারম্যান আটঘরিয়ার 1 নম্বর আসামি আর আমার ঈশ্বর থানার ছাত্রদল আগে বর্তমানে 2 নম্বর আসামি, ও তো আমার যুবলীগের অফিসে চেন না। এই যে মির্জা প্রথম দিনে গ্রেপ্তার করে 16 তারিখে রাত্রে। তো এইভাবে যে নির্বাচনটা হয়, এই নির্বাচনের পরে আপনাদের সেই নির্বাচনকে আপনাদের বৈধতা তো দিতে চান। ট্রাইব্যুনালে যাওয়ার কথা ছিল, এটা যাচ্ছেন না ট্রাইব্যুনালে কেন? না, ট্রাইব্যুনালে গেলে তো এখন তো প্রধান তো নির্বাচন কমিশন, যে কথাটা কে জন্য হলো, প্রধান নির্বাচন কমিশনার ওনা পরের দিনই বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে উনি আমার এলাকায় যাক, আমার এলাকায় তো একসময় উনি মন্ত্রী ছিলেন, এমপি ট্রাইব্যুনাল তো নির্বাচন কমিশন না, না, নির্বাচন ট্রাইব্যুনাল তো জজ না, হাইকোর্ট ট্রাইব্যুনাল এখনো গঠন হয়নি সম্ভবত। না, কিন্তু আমি আপনারা যেটা তো জানি। সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনালে যে যাবেন, আপনারই তো ঘোষণা না, দিয়েছেন। না, আমরা ঘোষণা দিছি, কিন্তু পরে এখনো আমাদের সিদ্ধান্ত ফাইনাল হয় না। আপনারা তো এবং ঘোষণা দেখেন দিয়েছেন ট্রাইব্যুনালে যাবেন না। প্রধান নির্বাচন না, এখনো শোনা আছে। টাইম আছে, প্রধান নির্বাচন কমিশনার 30 দিন প্রথম ভোট দিনে না যে হলে কথা, হ্যাঁ প্রথম দিন যে কথা উনি বললেন নির্বাচন সুষ্ঠু করতে পারেন, ওনাকে আমি চ্যালেঞ্জ বলতে চাই নির্বাচন সুষ্ঠু হয় প্রমাণ করতে পারেন। উনি ওই যে মুড়ি বই দেখেন না, মুড়ি ভোটের ভিতরে তার প্রমাণ রয়ে গেছে, সিরিয়ালি ভোট নাম ভরার নাম্বার আছে, যা সিরিয়ালি বাড়ির লোক ভোট দিতে যায় না। আর যে কথাটি আজকে বলা হচ্ছে যে আমার এলাকায় ধরেন, আমি আমার এলাকাটাই যে চুন্নু ভাই যেটা চুন্নু ভাই এলাকা বললেন, আমি যদি আমার এলাকাটার উপরে যদি আমি স্ট্যান্ড নিই, আমি এটুকু বলবো যে মন্ত্রীর ইউনিয়নে আমি ভোট পেয়েছে 15,000 কত ভোট, আমি হচ্ছে 323 ভোট, উনি পেয়েছে 14,000 কত ভোট। ওনার সেন্টার যদি আমি ইলেকশন 11 ভোট পেয়েছি, ওনার সেন্টার ইলেকশন হলে আমার সাথে ওনার পাশ করা কঠিন অবস্থা আছে। আজকে এই যে একটা এই নির্বাচন হলো, আজকে ধরেন আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে আজকে নির্বাচন জয়লাভ করেছে, হয়তো ক্ষমতা থাকবে, কিন্তু জনগণের কাছ থেকে হারিয়ে গেছে। আর আমার ভাই যে কথাটা বললেন সামরিক শাসনে যেটা কথা বলে, আমি তো তার চেয়ে সিনিয়র সম্ভবত। আমি 75 সালে 15 আগস্ট আমার চোখের দেখা, পৃথিবীর ইতিহাসে এত জনপ্রিয় একজন নেতাকে তার দলের লোক হত্যা করে 32 নম্বর লাশ 32 ঘন্টা পড়েছিল। আগে কিন্তু আপনি সরকার কথা গঠন বলতেন করেছে। তার দলের না, না, লোক হত্যা সরকার করে। না, আমি তো কোনোদিনও এই ব্যাপারে আমার কোনো নাই, ছাড় নাই। বঙ্গবন্ধুর ব্যাপারে আমার কোনো ছাড় নাই। বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছে, আওয়ামী লীগ তো তার দিয়ে, আমি তো ওপেন বলি, আওয়ামী লীগ তো আপনার আইন দিয়ে, আমি বলি আইন দিয়ে হত্যাটা করেছে আওয়ামী লীগের নেতারাই, আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠন করেছে। ফারুক কোন বললো না বললো না, না, বিএনপি জয়েন করার আগে বাস্তবতা যেটা সেটা বুঝতে হবে আপনাকে, জয়েন করার আগে পরে ব্যাপার না। এবং সরকার গঠন কারা করেছিল? আওয়ামী লীগই করেছিল, জিয়া রহমান সেনাপ্রধান ছিলেন না। আমি এই কথা বলতে চাই যে আপনার সাথে ওই সেন্টিমেন্ট আমার এখনো আছে যে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আইন করে বিচার করে, আমি নিজে হাতে বিচার করছি, ওপর বলতেছি, চেষ্টা করছি। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা তার হওয়ার আগে। এখন আমার কথা হলো যে আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, তখন আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না। যদি সেই সময় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল, যদি এআই অ্যাকাউন্ট যদি বঙ্গবন্ধুকে সেদিন রাষ্ট্রীয় ক্ষমতা বসার সুযোগ দিল, যে তার অধিকার ছিল, দেয়নি বলেই তো আমরা যুদ্ধ করতে বাধ্য হলাম। আজকে সেই গণতন্ত্র কোথায়? আচ্ছা, আমি আবারও বলবো রাতের বেলায় গণতন্ত্র, আজকে রাতের বেলা ভোট কাটা হয়েছে, রাত্রে ভোট কাটা হয়েছে, রাত্রি ভোট কাটা হয়েছে, আমি তা প্রমাণ করে দেবো। ধন্যবাদ দাদা। আসলে সেই গণতন্ত্র কোথায়, হাবিব ভাইয়ের বক্তব্য রেশ ধরেই আমি বলতে চাই। এর আগে 2জন সাংবাদিক বন্ধুর বক্তব্য শুনেছি, বিশেষ করে 2জন তরুণ বন্ধুর বক্তব্য শুনেছি। মূলত আমাদের এই বাংলাদেশ তাদের জন্যই রেখে যাওয়া, আগামী প্রজন্মের জন্যই কিন্তু একটি বাসযোগ্য একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রেখে যাওয়ার জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যার নেতৃত্বে আমরা কাজ করছি। আমি হাবিবের প্রতি সম্মান রেখেই উনি যে কথাটি বলছিলেন শুরুতে, যে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা 3 জোটের একটি রূপরেখা ছিল। তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা 91তে নির্বাচনে এসেছিলাম। এখানে কিন্তু মূল বক্তব্য ছিল পরপর 3টি সরকার হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 91, 96 এবং আপনার 2001। এরপরও কিন্তু 2008-এর একটা নির্বাচন হয়েছে। 2014-তে এসে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডিরেকশনে আমরা বাধ্য হয়েছিলাম সংশোধন করতে। আমি আপনাকে স্মরণ করে দিয়ে, হাবিব ভাই স্মরণ আছে, সেদিন পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী এটি সংবিধান সংশোধনের জন্য একটি সাব কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই সাব কমিটিতে ওনাদের নেতা, বিশেষ করে ব্যারিস্টার মধু সাহেব সহ আরও অনেক সিনিয়ররা ছিলেন। একদিনের জন্য, এখানে তো চুন্নুভাই সেই পার্লামেন্টে ছিলেন, আমরা তো সেই সময় নবীন সংসদ সদস্য হিসেবে গিয়েছিলাম। আমরা দেখেছি একদিনের জন্য ওনারা কিন্তু সেই সময়ও ওই কমিটিতে ওনারা বলেন নাই, বসেন নাই, অথবা ওনাদের সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন নাই। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ওনারা কিন্তু, আমি যদি বলি আওয়ামী লীগ 96-তে ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী 2001-এ আপনার স্মরণ আছে আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।
কিন্তু 91-তে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, 96-তে কিন্তু ওনারা আরেকটি গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করেন নাই। আপনি কিন্তু ছোট্ট একটি কথা বলেছেন 15ই ফেব্রুয়ারি। এই 15ই ফেব্রুয়ারি 1996 ইংরেজিতে ওনারা কিন্তু ভোটবিহীন নির্বাচন করেছিলেন। এটা যদি ওনারা না করতেন তাহলে তো গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকতো। মূলত 1975 সালে আমার দৃষ্টিতে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সর্বপ্রথম এই স্বাধীন বাংলাদেশে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান যে সামরিক স্বৈরতন্ত্র জারি করেছিলেন, এর মধ্য দিয়ে যেভাবে গণতন্ত্র হত্যা করেছিলেন, ঠিক একইভাবে 9 বছর আমরা আন্দোলন করে যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম 91 নির্বাচনে। হয়তো ওনারা ক্ষমতায় গিয়েছিলেন, আমরা কিন্তু বিরোধী দলে গিয়েছিলাম, আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু 96 নির্বাচন এসে তো ওনারা নির্বাচন করেন নাই। সেই সময় তো ওনারা কিন্তু আপনার 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। পরে কিন্তু আমরা আন্দোলন করে ওনাদেরকে, আমি যে কথাটি বলছিলাম, বিএনপি আজকে যে জায়গায় আপনি বলেছেন যে ওনাদের নির্বাচন, এই জাতীয় নির্বাচনের আলোচনায় বিএনপি নির্বাচন বলেন, শ্যামলদা আপনি তো সিনিয়র সাংবাদিক, আমি একজন কর্মী হিসাবে এই কথাটি বলি, আমি 3টা পার্লামেন্ট নির্বাচন নিজে নির্বাচিত হয়েছি। আমার ছাত্র জীবন থেকে আমি কিন্তু একাধিক পার্লামেন্ট নির্বাচনে কাজ করেছি। আমরা একটা নির্বাচনের পর থেকে আরেকটা নির্বাচন না আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি মাঠে কাজ করি। ওনারা নির্বাচনে যাবেন না, ওনাদের প্রতিজ্ঞা এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। যাই হোক, যে কোনোভাবে ডক্টর কামাল হোসেন সাহেবকে সামনে এনে ওই জামাতকে আড়াল করে ওনারা কিন্তু সংলাপে আসলেন। সংলাপে আসার পরে নির্বাচনে গেলেন। নির্বাচনে যাওয়ার মধ্য দিয়ে ওনারা তো নির্বাচন করার জন্য যান নাই, ওনাদের দলের নিবন্ধনটাকে রক্ষার জন্য ওনারা গিয়েছেন। শুধু তাই না, আপনি লক্ষ্য করেছেন ওনাদের দলের প্রতিটি আসনে একাধিক মনোনয়ন ওনারা ডিক্লেয়ার করেছেন। আমরা যে কথাটি আপনারা বলেন মনোনয়ন বাণিজ্য, কে পাবেন দানের ছোড়া, 3 সপ্তাহ আগেও কিন্তু চূড়ান্ত না, এই নিয়ে ওনাদের মধ্যে টানা হেঁচড়া। এরপরে যে কথাটি চুন্নুভাই বলেছেন, অনেক জায়গায় হয়তো উনি গিয়েছেন, আমার এলাকায় বিএনপি হয়তো আমার সাথে ইলেকশন করেছে, অনেক জায়গায় বিএনপি নমিনেশন সাবমিট করে এলাকায় যায় নাই। নেতাকর্মীদেরকে ওনারা ঢাকা থেকে প্রেস কনফারেন্স করে বারবার ওনারা বলেছেন পাহারা দেবে। আমরা বলেছি পাহারা কিসের জন্য? জনগণের ভোট জনগণ দেবে, যাকে খুশি তাকে দেবে। ওনারা কিন্তু পাহারা, তাহলে ওনাদের পাহারার মধ্যতেও নির্বাচন হয়েছে, এরপরে আর বলার কি থাকে? এখন এই কথাটি আর সেই জায়গায় ওনারা বলতে পারেন না, যে কথাটি বলছিলাম আমি একটু কফিলউদ্দিন সাহেবের কাছে যাব, যদি আপনি শেষ করেন। আমি শেষ করতে চাই এই কথাটি দিয়ে। আমি ওনাদেরকে আহ্বান করব, গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ওনারা পার্লামেন্টে আসবেন এবং আগামী উপজেলা নির্বাচনে ওনারা আসবেন। কফিলউদ্দিন সাহেব যে কথাটি বলেছিলেন, অতীত নিয়ে ঘাটাঘাটি, অবশ্যই অতীত নিয়ে ঘাটাঘাটি করবো না, তবে অতীত থেকে শিক্ষা তো নিতে হবে। অতীত থেকে আমাদের সকলকে শিক্ষা নিয়ে অগ্রসর করতে হবে। এবং আমরা মনে করি যে কথাটি ওনাকে জিজ্ঞাসা করেছিলেন কর্মসংস্থান, আজকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একদিন কিন্তু বাংলাদেশে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। এখন কিন্তু এই স্লোগান এককভাবে দাবিদার না, এখন কিন্তু যে জাতি যত বেশি শিক্ষিত তার সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য প্রযুক্তি, সেই জাতি তত বেশি উন্নত। চট্টগ্রামে যেতে চাই আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কফিলউদ্দিন চৌধুরীর কাছে যেতে চাই। কফিলউদ্দিন চৌধুরী, আপনার কি মনে হয় যে পারস্পরিক আলোচনার সুযোগ আছে কিনা এখনো? আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী চায়ের দাওয়াত দিলেন, সেখানে ঐক্যফ্রন্ট যায়নি। পাশাপাশি এই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার সুযোগ কি আপনি দেখেন? কি মনে হয়? আমি মনে করি আসলে হওয়া উচিত, তবে ওই উচিতের মধ্যেও আবার একটা বিষয় আছে, যে আচরণটা বিরোধী দলের সাথে করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কোনো কোনো জায়গায় ভালো নির্বাচন হয়েছে, আমার পার্টি ছোট, আমরা 2-4টা নমিনেশন পেয়েছি, সেগুলোর সাথে আমি ডাইরেক্ট ইনভলভ ছিলাম। তা আমি দেখেছি কি আচরণটা করা হয়েছে। আমার এলাকা এখানে রাঙ্গুনিয়ায় আমার এলডিপি থেকে নমিনেশন পেয়েছিলেন নুরুল আলম সাহেব। এই এলাকায় যাওয়ার আগে ওনার বাড়িটাকে মসজিদ থেকে ধরে নিয়ে 2-3টা অস্ত্র দিয়ে চালান দেওয়া হলো। এরপরে উনি বাইজিয়ালে থাকা অবস্থায় নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওনার চিফ কোঅর্ডিনেটর যিনি ওনার শহরে থাকেন, উনি 65 বছরের একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ, একটা মামলায় সন্দিগ্ধ আসামি রাত্রে ঘরের গেট ভেঙে ওনাকে নিয়ে গেলেন, আর নির্বাচন পর্যন্ত বের হতে পারলেন না। এইভাবে অন্যান্য জায়গায় বললে অনেক দেরি হবে, বলবো না, সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়েছে। এখনো ওই মামলাগুলো আছে, ওনার বাই জেলে আছে, বা অন্য জায়গায়ও আমাদের সাথে এইভাবে করা হয়েছে।
তো এখন এই অবস্থায় আলোচনা বা চক্র যেটা বলা হয়েছে, সেখানে কিসের চক্র হবে? এখানে আমাদের বক্তব্য হলো নির্বাচন এইভাবে হয়েছে, এগুলো প্রমাণ নেন, গণশুনানি করেন বা নিরপেক্ষ লোক দিয়ে তদন্ত করেন, এটাই আমাদের বক্তব্য। সেই আলোচনায় আসলে আলোচনা হতে পারে। এবং আমার বা দেশের মানুষের আকাঙ্ক্ষা হলো এটাই হোক, দেশে গণতন্ত্র চালু হোক, আমাদের সব নেতা নেত্রী মিলে থাকুক, কেউ বিরোধী দলে থাকুক, কেউ সরকারি দলে থাকুক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই যে পরস্পর বিদ্বেষের এই রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। আমরা যেটা উপলব্ধি করেছি, আমার উপলব্ধি, আমার জ্ঞান অনুযায়ী, এই নির্বাচনে বাংলাদেশ হেরেছে, আওয়ামী লীগও হেরেছে। কারণ আওয়ামী লীগ একটা জনতার দল, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আওয়ামী লীগ আমরা দেখেছি পুলিশের উপর নির্ভরশীল হয়ে গেছে, আমলার উপর নির্ভরশীল হয়ে গেছে, জনতার ক্ষমতাটা আমলাদেরকে দিয়ে দিয়েছে। শেষ বিচারে আওয়ামী লীগও পরাজিত। তা আমরা চাই আমাদের রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলগুলো পরাজিত না হোক, তারাই দেশ শাসন করুক, তাদের সেই উপলব্ধি হোক, সেই আলোচনায় আসুক, দেশে সুন্দর পরিবেশ আসুক, গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, যেটা আমাদের স্বাধীনতার মূল চেতনা। অনেক আলোচনা আছে, মূল চেতনাটা ছিল কিন্তু গণতন্ত্রের চেতনা, একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেতনা। এখন আমরা এগুলো করলে তো এটা হবে না। কিন্তু সুন্দর বাংলাদেশ গড়তে হলে কফিলুদ্দিন সাহেব, সবার একটা রোল আছে এখানে, শুধু সরকার না, সরকার, বিরোধী দল, সকল দল, প্রতিটি পলিটিক্যাল পার্টির একটা সবাই রোল ভূমিকা আছে। আমাদের সবাই আগেরগুলা যতটুকু সম্ভব এড়িয়ে গিয়ে আমাদের একটা আলোচনায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। উন্নয়ন যতই বলে, উন্নয়নের প্রধান সত্য হলো গণতন্ত্র, জনমতের শাসন। জনমতের শাসন না হলে উন্নয়ন যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। এটা আমরা যতটুকু জানি, এইটুকুই জানি। গণতন্ত্র প্রথম সত্য, জনগণের সম্মতি সাপেক্ষে উন্নতি। যারা ক্ষমতায় থাকবে এদের পজিশন অ্যাসার্ট করতে গেলে এদের জনগণের ভিত্তি লাগবে। জনগণের ভিত্তি আছে কিনা যারা ক্ষমতায় গেছে তারাও জানেন। এইভাবে ভিত্তিহীন অবস্থায় থাকলে আমলাদেরকেও শাসন করা যাবে না, দেশও শাসন করা যাবে না। দুর্নীতির বিরুদ্ধে যতই কথা বলেন, যার বিরুদ্ধে বলেন উনি জানেন আপনি কি করেছেন, অতএব আপনার কথা কতটুকু শুনবেন। সেই জন্য আমাদের দরকার জনসমর্থন নিয়ে দেশ পরিচালনা, যেটা আমার সংবিধানের মূল স্পিরিট, যেটা আমার স্বাধীনতার মূল স্পিরিট। আমি মনে করি সবাইকে সেখানে আসা উচিত। অতীতে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে, সেই অতীত করে আমাদের বর্তমানটা যাতে ধ্বংস করা না হয়। অতীত থাকুক, আলোচনায় থাকুক, ইতিহাসে থাকুক, শিক্ষা নেই ওখান থেকে। তবে আমাদের বর্তমানটা একটু সুন্দর করার জন্য সবাই উদ্যোগ নিক, এটাই আমাদের কামনা, মানুষের কামনা। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা একটু অন্য স্টুডিওতে আবার যেতে চাই, যেখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন। মহসিনুল করিম, আপনার কোনো এই যে আলোচনাটি যে পর্যায়ে গড়ালো, তাতে আপনাদের বক্তব্য নিয়েও, সাংবাদিকদের বক্তব্য নিয়েও কিছু কথাবার্তা বলেছেন জনাব হাবিব। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? এখানে যেমন হাবিব ভাই যে কথাটা বলেছেন যে ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। মামলা তো আসলে আগেও ছিল, গায়েবী মামলার আগেও তাদের বিরুদ্ধে মামলা ছিল। 2013-14 সালের যে তাণ্ডব আমরা দেখেছি বাংলাদেশে, যে ধরনের জ্বালাও পোড়াও আমরা দেখেছি, এই সমস্ত ঘটনায়ও কিন্তু অনেকের বিরুদ্ধে অনেক মামলা ছিল। তো এই মামলাগুলোর পরে মানে আমি বলছি যে এই মামলাগুলো হয়েছে, কিন্তু এগুলো নতুন মামলা, এর আগেও কিন্তু ওনাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই মামলাগুলো তো রাজনীতি, মানে আমাদের দেশে এটা একটা কালচারই হয়ে গেছে যে রাজনীতি করলে তাকে মামলার শিকার হতেই হবে। এটা হলো আমরা দেখেছি যে যখন আপনার এই যে 2009 সালের যে নির্বাচন হলো, 2008-এর যে নির্বাচন, 9 সালে সরকার আসার পরে আওয়ামী লীগকে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বিএনপির আমলে অনেক মামলা আওয়ামী লীগকে প্রত্যাহার করতে হয়েছে। ওই সময় আওয়ামী লীগের নেতারা এই ধরনের মিথ্যা মামলার মুখোমুখি হয়েছিল। এই মামলাগুলো কিন্তু মানে এটা যে আমাদের শুধুমাত্র আজকে আওয়ামী লীগের সরকার করেছে এটা কিন্তু না, এই ধরনের মামলা কিন্তু এটা কন্টিনিউয়াসই হয়। কিন্তু 2013-14 সালের যে মামলাগুলো হয়েছে, 2013-14 সালের যে তাণ্ডব হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে, এই মামলাগুলো কিন্তু ঘটনার প্রেক্ষিতেই হয়েছে। হয়তো সেখানে কারো নাম ইন্টেনশনালি আসতে পারে, হয়তো কেউ ওখানে ছিলেন না, সে ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু ইন্ধন দেওয়ার অভিযোগে তাদেরকে সেগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম থেকে কফিলুদ্দিন চৌধুরী বলছিলেন যে আমাদের এই যে অতীতের শিক্ষা নিয়ে আমাদের একটু বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো দরকার।
সেটা কিভাবে সম্ভব, সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন এটা? আমি মনে করি যে অবশ্যই আমাদের রাজনীতিবিদদের এক টেবিলে বসার একটা কালচার তৈরি হওয়া উচিত। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা পরস্পরে হয়তো বাড়িতে গিয়ে আত্মীয় মানে আওয়ামী লীগ নেতা এবং বিএনপি নেতা বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন হয়েছেন, সেটা একরকম দেখাচ্ছে। কিন্তু আমরা যখন রাজনীতির মাঠে আসি, আমাদের রাজনীতিবিদরা যখন রাজনীতির মাঠে আসছেন, তখন কিন্তু তারা মানে নেতাকর্মীদেরকে ইয়ে করছেন, যে নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছেন এবং তারা এক টেবিলে বসতে চাচ্ছেন না। এমনভাবে কথাগুলো বলেন যে জাতীয় ইস্যুতেও তারা একমত হতে পারেন না। তো এই কালচার থেকে বেরিয়ে এসে যদি আমাদের নেতারা এক টেবিলে বসতে পারেন এবং জাতীয় ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে যদি তারা একমত হতে পারেন, তাহলেই আমাদের শুধুমাত্র সেদিকে যাওয়া সম্ভব। এছাড়া এটা যাওয়া সম্ভব বলে আমি মনে করি না। ধন্যবাদ মহসিন। আমি একটু আলোকিত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক শওকত রেজার কাছে যেতে চাই। কিভাবে এক টেবিলে বসা সম্ভব, যেটি মহসিন কিছুটা বলছিল, এবং আমাদের ভবিষ্যতের দিকে তাকানোর জন্য একসঙ্গে আলাপ আলোচনা করাটা জরুরি বলে অনেকে মনে করেন? দল আরেক দলের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। বিশ্বাস না রাখলে এটা কখনোই হবে, সংলাপ হবে না। আমরা একজন আরেকজনকে, বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারতেছে না, আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করতে পারতেছে না। সবসময় আক্রমণাত্মক মনোভাব নিয়ে কথাবার্তা। না করার নিশ্চয়ই কিছু রাজনৈতিক এবং ঐতিহাসিক কারণ আছে। আজকের থেকে না, স্বাধীনতার পর থেকে এই ট্রেডিশন চালু হয়ে আসছে। তো সেখান থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় নেই, কি মনে হয়? এটা এখন নতুন প্রজন্ম যদি পারে, নতুন অনেক প্রজন্ম রাজনীতিবিদ এখন তৈরি হয়েছে, তারা এই বিশ্বাস স্থাপন করে আগায় আসতে পারে। রাজনীতির নতুন প্রজন্ম তো সেই পুরনো লেগেসি নিয়েই পড়ে আছে, একই লেগেসির ধারাবাহিকতায় আছে। তাদেরকে আগায় আসতে হবে, কারণ সবচেয়ে আমাদের গণতন্ত্রের মূল অন্তরায় হচ্ছে বিশ্বাসটা, বিশ্বাসহীনতা। হ্যাঁ, বিশ্বাসহীনতার মূল অন্তরায় হয়ে দাঁড়াইছে। আমরা উন্নয়নের জোয়ার দেখলেও আমরা বলতেছি এটা উন্নয়ন হচ্ছে না, আবার বৃহৎ আন্দোলনকে আমরা বলতেছি কোনো আন্দোলনই হচ্ছে না। একজন আরেকজনের উপর যে দোষারোপটা করতেছি, এটা নিয়ে কখনো উন্নয়ন অথবা সংলাপ হতে পারে না। সংলাপ একজন আরেকজনকে বিশ্বাসে স্থাপন করে ডাকতে হবে যে আসো সত্যি কথা আমরা চায়ের টেবিলে বসে একসাথে চা খেয়ে এইটা সমাধান করি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ শওকত রেজা, আপনাকে ধন্যবাদ। আমরা তরুণ বন্ধুদের কাছে যেতে চাই, শিক্ষার্থী যারা আছে, স্টুডেন্ট, আবার হাফিজুর রহমান সুজন, কোনো প্রশ্ন বা মন্তব্য কারো কাছে? জি অবশ্যই, গণতন্ত্রের সংলাপে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু রাজনৈতিক ইতিহাসই শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান পাই নাই। প্রশ্ন থেকেই যায় সব ক্ষেত্রে। আর সবচেয়ে আলোচিত যে ঘটনাটা, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই অমিত দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, যার মাধ্যমে দুদকের যে ভুলে জাহালম 3 বছর যে সাজাটা পেয়েছে সেটা থেকে রেহাই পেয়েছে। আমি চাইবো দেশের নাগরিক হিসাবে যে দুদকের মতো একটি প্রতিষ্ঠান এ ধরনের ভুল যেন না করে আর কি। আর প্রশ্ন অনেক থেকে যায়। আমি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী স্যার মুজিবুল হক চুন্নু স্যারের কাছে প্রশ্ন, যে আপনারা তো সরকারি দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আর কি, আওয়ামী লীগের সাথে জোট করে, হ্যাঁ মহাজোটের হয়ে, হ্যাঁ মহাজোটের হয়ে অংশগ্রহণ করেছেন। এখন আপনারা আওয়ামী লীগ সরকারি দল, আপনারা বিরোধী দল হিসাবে সংসদে আছেন। আপনার কি মনে হয় যে এই অবস্থা থেকে হঠাৎ করে এই অবস্থায় ফিরে আপনারা সঠিকভাবে বিরোধী দলের যে কার্যক্রম, আপনারা কি কার্যকর বিরোধী দল গঠন করতে পারবেন? আর কিভাবে এটা আমাদের জন্য ইয়ে হবে, কল্যাণকর হবে গণতন্ত্রের জন্য? আর আমি বিএনপির স্যার হাবিবুর রহমান হাবিব স্যারের কাছে একটা প্রশ্ন, যে আপনারা তো গণতন্ত্র রক্ষার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করলেন, তারপরে নির্বাচনী নাটকীয়তার জন্য আপনারা নির্বাচন বর্জনও করলেন। এখন আপনারা গণতন্ত্র রক্ষার জন্য কোন পথে এগিয়ে যেতে চাইছেন? আপনারা কি সংসদে অংশগ্রহণ না করে আপনারা কি গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন না? এটাকে আপনারা কিভাবে দেখছেন? আর আমি আবু জাহিদ স্যারের কাছে বলতে চাই যে বর্তমান সরকার গঠন করেছেন, গণতন্ত্র রক্ষায় আপনাদের
অন্যদেরকে কাছে টানার আর কি, মানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কাছে টেনে আপোষ করে কিংবা আপনার কম্প্রোমাইজের মাধ্যমে কি আপনারা কোনো কিছু ভাবছেন যে হ্যাঁ আমরা যৌথভাবে রাজনৈতিক দলগুলো একসাথে জনগণের স্বার্থে কোনো কাজ করবেন কিনা? ধন্যবাদ সুজন, খুবই ইন্টারেস্টিং 3টি প্রশ্ন করেছেন 3জন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে। আশা করি আমরা যখন আসবো তাদের কাছে তখন তারা এগুলো উত্তর দেবেন। আরেকজন শিক্ষার্থী আছেন শান্তরায় পাপেল। ধন্যবাদ। প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্রকে এখনো পর্যন্ত একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা হচ্ছে সবার কাছে, এটা আমার প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে যে সামনে যেহেতু উপজেলা নির্বাচন, আমরা দেখছি যে সিটি নির্বাচন, জাতীয় নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন সব মিলে যেই নির্বাচন হয়, এই নির্বাচনে যে নির্বাচন করে তখন কিন্তু তার সম্পদ, যদি বলি তার সম্পদের পরিমাণের কথা যদি বলি, তখন তার যে সম্পদ থাকে নির্বাচন করার পর সে যখন দলীয় ক্ষমতায় যায় তখন কিন্তু তার মানে আগের তুলনায় অনেক গুণ সম্পদ বেড়ে যায়। তো এই সম্পদটি বেড়ে যায় যে আমি দেখতে পাচ্ছি যে নদী দখল করছে তারা, যারা ক্ষমতাশীল দল, বড় বড় জায়গার মালিক হচ্ছে তারা। তো এই প্রচুর সম্পদ তৈরি, প্রচুর সম্পদটা কতটা বৈধভাবে অর্জন করছে এবং তারা ভবিষ্যতে তাদের এই প্রভাব কি আরও বাড়বে নাকি জনগণের সেবা করবে? আমার প্রশ্নটি আবার বলতে চাই যে জনগণের কতটুকু সেবা করছে নাকি তার নিজের সেবা, মানে বিশ্লেষণ সহকারে আমি কোশ্চেনটি হচ্ছে অ্যান্সারটি আমি চাই। আরেকটা হচ্ছে যে ক্ষমতায় গিয়ে কি তারা সম্পদের হাতিয়ার বানাচ্ছে নাকি জনগণের সেবা করার মাধ্যম খুঁজছে? আমি লাস্টে শেষ করতেছি একটু দিয়ে, যে সেটা হচ্ছে যে ক্ষমতায় যাক না কেন সেই হচ্ছে রাবণ। ধন্যবাদ। ক্ষমতায় যে যায় সে হয়ে যায় রাবণ। জি আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, হয়তো আমাদের রাজনীতিবিদরা উত্তর দেবেন। আমি আবার আসতে চাই একটু জনাব চূন্য আপনার কাছে। ক্ষমতায় যে যায় সে রাবণ হয়ে যায়। ক্ষমতায় যেই যায় সেই রাবণ হয়ে যায়, হ্যাঁ ওগুলি তো শ্লোক বলতে তো ভালোই লাগে, অসুবিধা নাই। যে হোক, কে রাবণ হয়েছে না কে হয়েছে ছোট বন্ধু, সেটা যদি তার এলাকায় এরকম কি হয়ে থাকে হইতে পারে ব্যক্তিগতভাবে, সবাই ক্ষেত্রে তো আর এগুলি মানে সবসময় সঠিক না। কারণ একটি দেশে ভালো মন্দ সবই থাকে, চোর থাকে, ডাকাত থাকে, ভালো মানুষ থাকে, রাজনীতিবিদ ভালো আছে, ছাত্রদের মধ্যে যারা ভালো আছে আবার খারাপ আছে, কেউ নেশাও করে আছে, সব জায়গায় তো ভালো মন্দ আছে। এটা তো একটা বড় প্রশ্ন। যাক, সেখানে আমি যাব না। তবে এখানে কয়েকটা প্রশ্ন আসছে, যেমন হ্যাঁ এই সংক্লাপ, আসলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে সংক্লাপ, এর বাইরে কিছু নাই। সংক্লাপে একজন, আপনার কি মনে হয়, আমি একটু আপনাকে, যেহেতু আপনারা দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ, যে আমাদের রাজনীতির গুণগত কিছু পরিবর্তন ঘটে গেছে? এখন কি আর কালের মতো হরতাল রাজনীতি সম্ভব কিনা, কিংবা বিএনপি একসময় যে অবরোধের কর্মসূচি দিয়েছিল সেই ধরনের কর্মসূচি কি আগামীতে সম্ভব? মানুষ কি সহজভাবে নেবে এগুলোকে, কি মনে হয়? আমি 2010 সালে হরতালকে কেন্দ্র করে একটা প্রাইভেট মেম্বার্স বিল এনেছিলাম। সেই বিলটার নাম ছিল জনস্বার্থ রক্ষা আইন। মানে হরতাল যদি করতে হয় তাহলে কী কী কারণ হরতাল করবে, যৌক্তিক একটা কারণ দেখে আমি একটা বিল আনছিলাম। সেই বিলটা যেহেতু পার্লামেন্ট ওইটা শেষ, বিলের ভবিষ্যৎ শেষ, আমার মনে হয় সেই বিলটা আর পুনরায় আনার প্রয়োজন পড়বে না। কারণ ইতিমধ্যে পাবলিক যে চায় না, এটা পলিটিক্যাল পার্টি কিন্তু বুঝতে পারছে। যেমন বিএনপি বুঝতে পারছে যে এই হরতালের মতো অস্ত্র আর এই দেশে, আওয়ামী লীগের কোনো বিরোধী দলে গেলে কখনো এটা করতে হবে না। আর আওয়ামী লীগ বিরোধী দলে আমি জানি না কি করবে, কিন্তু তারাও তো এইটা থেকে বোঝা উচিত, নিশ্চয়ই তারাও এটা বুঝতে পারে তারা কোনোদিন বিরোধী দলে গেলে হরতাল দিবে বলে মনে হয়। যদি জনগণের কাছে যাওয়ার কর্মসূচি কি হবে? না, জনগণের যাওয়ার কর্মসূচি শুধু কি হরতালে যাওয়া যায়? হরতালে বাইরে যাওয়া যায়, আর কি হতে পারে? অনেক। এখন দেখেন, এখন এমন যে একজন প্রশ্ন করেছিল যে বিএনপি এখন নেক্সট কি করবে, মানে জনগণের কাছে যাওয়ার জন্য। না, বিএনপি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আগামী আর 3-4 দিন পরেই বেগম খালেদা জিয়া, যিনি বিএনপি চেয়ারপারসন, তার কিন্তু 1 বছর পূর্তি হয়ে যাচ্ছে। 1 বছর ধরে তিনি জেলখানায়। দেখুন, জেলখানায় আছে, আমি সেটা তো কি বলবো, জেলখানায় তো মামলা হয়েছে, ওনার সাজা হয়েছে, সে সাজা বুক করছেন। মামলা সত্যি মিথ্যা এগুলি অনেক প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা হলো যে মামলা তো এটা ট্রায়াল হয়েছে, ট্রায়ালে সাক্ষী প্রমাণ হয়েছে দীর্ঘ সময় সাক্ষী প্রমাণ হয়ে পরে আপনার পাবলিক কি আছে নাকি, পাবলিকের মধ্যে কি ধরনের পারসেপশন আছে, বা বিএনপি নেতা কর্মীরাই বা কতখানি পারসেপশন? আমার মনে হয় যদি রাজনৈতিক কারণে বেগম যে জেল থাকতেন তাহলে মানুষ রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামতো। যেহেতু নির্দিষ্ট মামলায় নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে
এবং এই দীর্ঘ 15 বছরে প্রায় 12 থেকে 15 বছরে দীর্ঘ সময়ে সেখানে সাক্ষীটাকে নিয়ে মামলা, সেটা রায় হয়েছে এবং বিচারক কর্তৃক এটা মানে রায় দেওয়া হয়েছে, সেই রায় কার্যকর হয়েছে। সেই জন্য আমার মনে হয় যে ওনার এই জনগণ এটাকে নিশ্চয়ই জনগণ এটা ভাবছেন যে যেহেতু এটা বিচার হয়েছে সেইখানে। আপনার রাজনীতির অভিজ্ঞতা কি বলে বিএনপি সামনের দিকে কিভাবে অগ্রসর হতে পারে? বিএনপি আমি এটুকু বলবো, কারণ বিএনপিকে আমার বলার তো কথা না, বাট আমি যদি বিএনপি একজন কর্মী হতাম বা নেতা হতাম, আমি মনে করি যে জনগণের কি চায়, জনগণের কি প্রয়োজন, সেই জনগণের কর্মসূচি নিয়ে এই যে একজন তরুণ বলছে যে আমরা সবাই শুধুমাত্র ইলেকশন কীভাবে ক্ষমতা যাব, ওই কর্মসূচি নেই। বিএনপি যদি জনগণের স্বার্থে জনগণের কর্মসূচি নিয়ে এগিয়ে যান তাহলে তারা জনসমর্থন পাবে। একটি প্রশ্ন আছে আমার কাছে, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, দর্শক আছেন আমাদের সাথে সংযোগে, আমরা প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার ফিরছি। দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক আপনি সুন্দর স্যারকে ইয়া করে বলতে চাচ্ছি প্রশ্নটা। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছেন? আমাদের সুন্দর স্যার যেহেতু ওনারা মহাজোট থেকে নির্বাচন করছে, লাঙ্গল প্রতীক নিয়েই ওনারা মহাজোটের প্রার্থী ছিলেন, সেখানে ওনারা মহাজোটের প্রার্থী হয়ে কিভাবে ওনারা বিরোধী দল থাকে, ওনারা যদি বিরোধী দল যেহেতু ওনাদের প্রতিপক্ষ মানে যে ওনারা 22টা সিটে জয়লাভ করেছে, সেখানে তো ওনাদের প্রতিপক্ষ ছিল অধিকাংশই মানে ঐক্যফ্রন্ট বা জাতীয় মানে বিএনপি। এই প্রশ্নটি আমাদের এখানে একজন করেছেন, সেখানে তারা সরকারের বিরোধিতা কিভাবে করবে সংসদে? আচ্ছা ধন্যবাদ। এই প্রশ্নটি আমাদের আগে একজন তরুণ এখানে করেছেন, আমি প্রশ্ন উত্তর দিই। আসলে নির্বাচনে আমরা মহাজোট করেছি নির্বাচন করার জন্য, আমাদের নিজস্ব প্রতীক নেই যে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমরা এতগুলি সিটে আমরা নির্বাচন করব, এই সিটে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিবে না, তারা আমাদের সমর্থন দেবে, বাকি সিটগুলিতে আমরা আওয়ামী লীগকে সমর্থন দেবো। এটা প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে এরকম নিয়ম আছে এবং এটা এই দোষের কিছু না, এটা গণতন্ত্রে এটা একটা মানে অংশ। তা আমরা নির্বাচন জোট করেছি, নির্বাচনের জোটে নির্বাচনের পরেই জোট নাই, এই জোটটা শুধুমাত্র হয়েছিল নির্বাচনের জন্য, তো নির্বাচনের পরে জোট নাই। এখন আমরা স্বাধীন সত্তা, জাতীয় পার্টি স্বাধীন সত্তা, জাতীয় পার্টির প্রতীক ছিল লাঙ্গল নিয়ে আমি নির্বাচন করেছি। আমি এখন সরকারের বিরুদ্ধে অর্থাৎ বিরোধী দল থাকি, আওয়ামী লীগ আমার প্রতি কোনো দায় নাই, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সভানেত্রী বা আওয়ামী লীগের কোনো নেতা আমাকে কিছু বলতে পারবেন না, তার সেই বলার কোনো সুযোগ নাই। আমি আমার দল, আমার নেতা এরশাদ সাহেব, আমরা বিরোধী দল, আমরা জনগণের পক্ষে কথা বলবো, বিরোধী দল হিসেবে আমরা জনগণের জন্য যা করার যা বলার আমি বলবো। আমি দুইজন প্রশ্নকর্তাকে বলবো যে আপনার গতকালকের এবং আজকের পার্লামেন্টের যে প্রসিডিংসটা আপনারা দেখেন, জাতীয় পার্টির পক্ষ থেকে আমি গতকালকে বাংলাদেশ ব্যাংকের যে এই $10 কোটি চুরি হয়েছিল সেই নিয়ে পয়েন্ট অফ অর্ডার কী বলেছি, এবং আজকে সারা দেশে যে এই অ্যাক্সিডেন্টে যে মানুষ মারা যাচ্ছে, এই যে এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আজকে একজন সাংবাদিকের একজন মেয়ে মারা গেছেন, এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি কি তীব্র ভাষায় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছি। সেখানে তো আওয়ামী লীগ আমার কিছু বলতে পারেন নাই, কারণ তারা তো বলার সুযোগ নাই। আমি তো আমার দল, আমার দলের পক্ষ থেকে ম্যান্ডেট আছে যে আমি আমার দলের পক্ষ থেকে জনগণের জন্য যা বলার আমি তাই বলবো। কাজে জাতীয় পার্টি একটা আলাদা সত্তা, জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে, জোট করেছিল, জোটের নির্বাচনে পরে সে জোট নাই। এখন আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমরা যথাযথ ভূমিকা পালন করব। তবে এখানে আমার একটা কথা আছে, আমাদের দেশের মধ্যে একটা পারসেপশন আছে মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে, যে বিরোধী দল মানে পার্লামেন্ট বর্জন করা, বিরোধী দল মানে গালিগালাজ করা, জাতির পিতাকে গালিগালাজ করা, বিএনপি প্রতিষ্ঠাতাকে নিয়ে গালিগালাজ করা, বিরোধী দল মানে ভাঙচুর করা, বিরোধী দল মানে পার্লামেন্টের ভিতরে আপনার এই যে ফাইল চোরাচুরি করা। জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলি, যেহেতু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, তাই গণতান্ত্রিক ভাষায় আমরা পার্লামেন্টে কথা বলবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা পার্লামেন্টে বক্তব্য রাখবো, কোনো গালিগালাজ করবো না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, আমরা সরকারের ভুল ত্রুটিগুলো তুলে ধরবো, আমরা জনগণের পক্ষে জনগণের কণ্ঠস্বর হিসাবে সেখানে আমরা কথা বলবো। আমার এলাকার জনগণ আমাকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেট নিয়ে তাদের পক্ষে কথা বলাই হলো আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সেই কর্তব্য আমরা পালন করে দেবো। অর্থাৎ আমরা গণতন্ত্রের যে বিরোধী দল যাকে বলা হয়, সেই বিরোধী দল হিসেবে আমরা কাজ করতে চাই, আমরা কোনো উচ্ছৃঙ্খল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই না। আচ্ছা, আমি যেন হাবিব রহমান হাবিব, যদি আপনার কাছে যে প্রশ্ন ছিল এবং যে মন্তব্য। না, আমার কাছে যে প্রশ্ন করেছে যে আমরা ক্ষমতা যাওয়ার জন্যই শুধু
আন্দোলন করি বা আমাদের মূল উদ্দেশ্য বা আপনারা এর পরবর্তীতে কিভাবে অগ্রসর কথা হবেন? হলো যে আমার তরুণ ভাইকে বলতে চাই যে ক্ষমতায় তো প্রত্যেকেই যেতে চায়, ক্ষমতা না গেলে নিজের দলের নীতি আদর্শ তো প্রতিষ্ঠা করা যায় না। তো আমি যদি সেই ছোট ভাইকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ তার রাষ্ট্রীয় ক্ষমতা থেকেই নির্বাচনটা কেন করলো? ক্ষমতা যাওয়ার জন্যই তো। আর আমরা সামনের দিকে এগোবো, কারণ হলো আমাদের এই দেশের মানুষ, আমি ছোট ভাইকে বলবো তার সময় যদি থাকে আমার নির্বাচন এলাকাটা ঘুরে আসুক, ঘুরে এসে 7 দিন সময় সে এখন যাক, তার থাকা টাকার ব্যবস্থা সে নিজে করতে পারলে ভালো, নাহলে আমি বলে দেবো। খালি একটু এলাকাটা ঘুরে আসুক যে মানুষ ভোট দিতে পেরেছে কিনা, বা তার তরুণ প্রজন্মের কাছে প্রশ্ন করুক, সে প্রশ্ন এতে মোবাইলে সে সার্চ করুক যে ভাই তরুণ প্রজন্ম নূতন ভোটার যারা হয়েছিলেন বাংলাদেশে কতজন আমরা ভোট দিতে পেরেছেন, দেখেন তো কি রেজাল্টটা কি আসে। এই যে 2 কোটি বলে আর 1.5 কোটি নূতন ভোটার, সে আওয়ামী লীগ সমর্থন করুক আর বিএনপি সমর্থন, তারা ভোট দিতে পেরেছে কিনা, কারণ ভোট দেওয়ার তো সুযোগই হয় নাই, রাত্রে ভোট হয়ে গেছে। কামাল হোসেন সাহেব যে কথাটা বলেছেন ফজরের নামাজ পড়ে পাহা দেয়, তো ফজরের নামাজ পড়া কেন? কেউ কেউ বলে তার জন্য আমি বলি এশার নামাজ পড়ার পর থেকে ভোট কাটা হয়েছে, তো পাহাড়টা দিবে কে? দাওয়াত বাড়িতে খাওয়ার শেষ টাইমে গেলে যখন খাওয়ার পাওয়া যায় না, ভোট দিতে গিয়েও দেখে যে ভোট হয়ে গেছে, সে ভোটটা দিবে কি? আপনারা এটা বুঝতেন না যে আপনারা আমরা ভোর রাত এইভাবে থেকে পাড়াইতে বলছেন, সারা পৃথিবীতে আগের রাতে হয়ে যাবে। এটা তো নতুন প্রজন্ম। আমি সেদিন দেখলাম কি জানেন, স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখতেছেন? হ্যাঁ, স্বপ্ন দেখতেছি কি যে এই যে গণভবনের এখান থেকে বিরাট লাইন নিউ মার্কেট পর্যন্ত কে এখানে মোদি সাহেব দাঁড়ায়। কি ব্যাপার আপনি এখানে কেন? এখানে মোদি সাহেব আছে, রিগান আছে, কি সরি মার্কিন রাষ্ট্র প্রেসিডেন্ট আছে, ট্রাম্প আছে, এরা অনেকে। কী বলছেন ভাই? ভাই আমরা আসছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে প্যাটেন্ট নিতে। উনি কোন পদ্ধতিতে রাতের বেলা উনি ভোট করলেন, এটার জন্য আমরা একটু আসছি। তো এত যত সময় লাগে লাগুক না কেন, ওটা তো আমরা নিতেই হবে আমার আগে আমরা জিততে হলে। এই যেটা বাংলাদেশকে যে অবমানিত করা হয়েছে, এই অবমানের জ্বালা আপনার লুকাবেন কী করে? এর যে কত বড় ধ্বংস হয়ে গেছে, প্রশাসনের চরিত্র আপনার নষ্ট করে দিয়েছেন। টোটাল প্রশাসন, এই যে ভালো ভালো ছাত্র লেখাপড়া শিখে তারা ডিসি এসপি টিএনও যারা হয়েছিল, এরা রাতের বেলায় যে এই যে ভোটটা কাটতে বাধ্য হলো বা ভোটটা কাটলো, যেখানে জাসদ বলেছে এই পর্যন্ত আমরা জিততাম, কিন্তু এই বেশি অতি উৎসাহী প্রশাসন যে করেছে তাদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত। আমি বলবো আমার ওই ভাইকে বলবো, আমার এলাকায় যাক 0 ভোট 2 ভোট 5 ভোট এরকম এটা ভোট হয়। এটা যদি বোঝাতে আপনারা জাতিকে বোঝাতে চান, যতবার বলবেন জাতি তত কষ্ট পাবে। আমি সরকার প্রধান থেকে শুরু করে আমি বিএনপি আওয়ামী লীগের যারা এমপি টেমপি আছেন তাদেরকেও আমি বলবো এই কথাটা আর বলেন না, বারবার বলেন না। মানুষ আমাদের ভোট দিয়েছে, আর আমাদের যে কয়জন জয়লাভ করেছে তারা কেন যাবে? ভোটই তো হয়নি। এই ভোটকে তো আমরা মনে করি ভোট নিয়ে আলোচনা চাইতে সামনে কিভাবে অগ্রসর হবে, সামনে অগ্রসর আমাদের যেহেতু জনগণ হ্যাঁ মুখ বন্ধ করে আছে, এই জনগণের মুখ খুলবে না তা না। আর আন্দোলন হরতালের কথা, আন্দোলন হরতাল ছাড়া দেশ স্বাধীন হয়নি। এই যে না আমরা বলছি যে অতীত হয়নি, তো স্বাধীনতা দুধের আগে যদি আমরা আন্দোলন হরতাল না করতাম তো আমাদের তো দাবি আদায় হতো দেশে কোনো স্বাধীনতা আন্দোলন নাই। না না সেটা বলছি আমি, আমার কথাটা শেষ করি। 15 ফেব্রুয়ারিতে নির্বাচনটা হলো, এই নির্বাচন আগে 173 দিন হরতাল করতে হয়েছে। সেখানকে গাড়ি ঘোড়া রাস্তায় কি চলাচল করতে পেরেছে? মানুষকে স্বাভাবিক চলতে পেরেছে? সব স্কুলে সব পরীক্ষা কি নির্বাচন হয়েছিল? রংপুর ডিভিশনে একটা জায়গায় নির্বাচন হয়নি। 22টা সেন্টারে 22টা নির্বাচন এলাকায় একটি নির্বাচন হয়নি। গাজীপুরে নির্বাচন হয়নি। বাধা না দিলে কি এমনি নির্বাচন ঠেকেছিল? এইটা অতি ইতিহাস ভুলে গেলে চলবে না। এখন কথা হলো যে চুন্নু ভাই যে কথাটা বললেন, আমি আগে মানে মন নরম থাকলে যা হয়, শক্ত মন নরম আমার মনটা নরম। সিনেমার ভিতরে আগে মারামারি দেখলে নায়ককে যখন মারে তখন আমি কাঁদতাম। হ্যাঁ, তারপর ছুটির ঘন্টাকে যখন ওকে আটকে রেখে গেল, আমি কাঁদতে কাঁদতে মানে হলের ভিতরে মানে গড়াগড়ি যাওয়ার মতো, তো মরে যাবে দেখতেছি। তো এখন চুন্নু ভাইদের হলো সিনেমার নায়ক এবং নায়কের বিরুদ্ধে যারা থাকে খলনায়ক, তাদের যে মারামারি ফাটাফাটি রক্তাক্ত লাশ হয়ে যায়, তো এইরকম আর কি। সিনেমা দেখে যখন হল থেকে বের হয়ে যায় তখন তো সুন্দর অভিনয় করছে। জাতীয় পার্টির বিরোধী দলের অবস্থা হলো তাই। একসাথে নির্বাচন করে চুন্নুভাই ওখানে নিশ্চয়ই আওয়ামী লীগের প্রার্থী ছিল না, সেখানে চুন্নুভাই নির্বাচন করেছে। এখন নির্বাচন করে এখন বলতেছে আমার বিরোধী, এটাকে হয় নাকি? রাহাত কেন কি বলে হাজার লেগে কি বলে? শর্তই হলো একসাথে আন্দোলন, জোট গঠন করার শর্ত থাকে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার পরিচালনা করা বা সরকার গঠন। হ্যাঁ এটা, এবং গত বছরও আপনারা তাই করেছিলেন। গত বছর আপনারা সরকারের বিরোধী দলের পৃথিবীতে কোথাও যান নাই, বাংলাদেশে তাই আপনারা করে যাচ্ছেন। ইতিহাস একদিন এর জবাব এরকম ঘটনা বহু আছে। পৃথিবীর আমি চ্যালেঞ্জ করছি, আমি এক্সাম্পল দেব, আমি বলতে দেন, আমি বলি ভারতে একসাথে সিপিবি সহ আমি এক্সাম্পল দেব। ভারতে বলেন পৃথিবীর বিভিন্ন দেশ, তখন কি হয় পুরা জাতি একসাথে, আমি আপনাকে এক্সাম্পল দেব। আরে আমাকে বলতে দেন না। পুরা জাতি একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়ে কথা বলতে
সিদ্ধান্ত নিয়ে তারপর ঠিক আছে আমরা একসাথে সরকার করবো। আর এখানে গত বছর একসাথে নির্বাচন করেছে, সরকারে যায়নি, এরকম বহু উদাহরণ আছে। ভারতেই আছে, কমিউনিস্ট পার্টি একসাথে নির্বাচন করেছে, তারা বলেছে তারা ক্ষমতায় যাবে না, এরকম বহু উদাহরণ আছে। কথা তো পরিষ্কার করে দিচ্ছেন, আমি তো আমি বলি যে আপনাদের এখানে ভারতে আপনাদের এখানে যে আমরা গত যেটা করি এটা সময় নাই, আপনি পরিষ্কার করার জন্য যদি 15 মিনিট সময় নেন তাহলে হবে না। আপনাদের দুইজন আমাকে ডিস্টার্ব না করতে আমি কতক্ষণ ক্লিয়ার করতে না, আমি দুদিন আমি সেটা হলেই যে গত বছর আপনার পৃথিবীর কোথাও আছে যে আপনার বিরোধী দল নেতা, আপনার 3 জন মন্ত্রী, আবার দলের আবার প্রেসিডেন্ট, আপনার হলো প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এবার আবার একসাথে নির্বাচন করে আবার বললাম বিরোধী দল। মানুষ এই সমস্ত তামাশাগুলি অবশ্যই ব্যাখ্যা দিবেন। এবং ভারতে এবং বাংলাদেশের বিরাট অংশ নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই, তাদের বাদ দিয়ে আমি যাওয়ার আগে হাবিব ভাইয়ের প্রতি সম্মান রেখে বারবার আমি দেখছিলাম যে উনি বারবার বলতে চাচ্ছিলেন রাতের বেলা ভোট, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা জায়গায় ওনারা তো প্রমাণ করতে পারেন। আমার জায়গায় তো আছে না না, আমি বলি সারা বাংলাদেশে 300 আসনের নির্বাচনের পরে পর্যবেক্ষকের অভিমত কি, সারা পৃথিবীতে আপনারা নালিশ করেছেন, তাদের বক্তব্য কি? আমি যে কথাটি বলতে চাই, হ্যাঁ সারা পৃথিবীতেই নির্বাচন হয় সরকারের অধীনে, এবং বাংলাদেশে আমরা তত্ত্বাবধায়ক সরকার করেছিলাম। আপনাদের স্মরণ আছে সেই সময় 1991 থেকে 96 বিএনপি যখন, আমি রেফারেন্সটা আনছিলাম এই কারণে, কারণ সেই সময় বিএনপি বলেছিল তত্ত্বাবধায়ক সরকার, ওনারা মানেন নাই। খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশে কোনো নিরপেক্ষ এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক না, কিন্তু আমরা কিন্তু ওনাদেরকে বাধ্য করেছিলাম। কী কারণে? এটা কিন্তু হাবিব ভাই শুরুতে বলেছিলেন মাগুরার নির্বাচনের কথাটি, সম্ভবত অফ দ্য রেকর্ডে কথাটি বলেছিলেন মাগুরার নির্বাচনে কি হয়েছিল, সেই সময় ঢাকার নির্বাচনে কি হয়েছিল, সেই কথাগুলির কারণে কিন্তু আমরা বাধ্য করেছিলাম। পরবর্তীতে যে জিনিসটি ওনারা বারবার বলছেন গায়েবী মামলা, এই মামলা তো ওনাদের আমলে হয়েছে, গায়েবী মামলা কেন বলবেন? নাশকতার জন্য যদি ওনারা চেষ্টা করেন অথবা কোনো জায়গায় যদি বোমা সন্ত্রাস করার জন্য উদ্যোগ নেন, মামলা তো হবে। আপনার স্মরণ আছে, আমি শেষ করছি, আপনাকে স্মরণ করিয়ে দিই, সেদিন কিন্তু বিএনপি ক্ষমতায় আব্দুস সামাদ আজাদ সাহেবের মতো লোককে, নাসিম সাহেবের মতো লোককে, মতিয়া চৌধুরী সাহেবের মতো লোককে, সাবেক মন্ত্রী রাস্তায় কিন্তু ওনাদের পুলিশ পিটিয়েছিল, এবং সাবেক মন্ত্রী শেখ সেলিম সাহেব, সাবির হোসেন সাহেবের মতো লোককে তারা গ্রেপ্তার করে বিনা মামলায় মাসের পর মাস, আমি নিজে সাক্ষী, ক্লিন হার্ট অপারেশনের সময় সেই বাংলাদেশে কিভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিভাবে মামলা দিয়ে, মামলা তো কর্মকাণ্ড কারণে ওনারা হয়েছে পড়েছেন, কোনো সুনির্দিষ্ট না, কোনো ঘটনা না ঘটলে কেন মামলা না ঘটনা, এখন তো একটা ঘটনা তো আপনারা প্রমাণ করবেন না। যাই আমি যে জিনিসটি আমার তরুণ 2 বন্ধু, বিরোধী দল কোন দিকে যাচ্ছে, আসলে বিরোধী দলকে আমরা আহ্বান করছি, ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংলাপের বিকল্প নাই, যে বিষয় নিয়ে আপনি আজকে আলোচনায় এখানে আমাদেরকে বসিয়েছেন, আমরা ওনাদেরকে আহ্বান করেছি সংলাপে আসার জন্য। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে উভয় পক্ষেরই কিন্তু সহনশীল আচরণ করা প্রয়োজন। আমরা মনে করি ওনারা এগিয়ে আসবেন আমাদের সাথে, তাহলে আমরা ভবিষ্যতে বাংলাদেশকে 30 সেকেন্ড যদি বলেন। 30 সেকেন্ডে বলি, এক নম্বর হলো যেমন মামলা বলছেন সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরি মামলা হয়েছে, যাই হোক সেটা বলবেন না। তবে পাকিস্তানের যে নওয়াজ শরীফ যখন অপোজিশন লিডার ছিলেন তখন তার দলের 9 জন মন্ত্রী ছিল সরকারে, এবং রাজা পক্ষের শ্রীলঙ্কার যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও অপোজিশন থেকে তার দলে, প্লিজ আপনি তো বলছেন, আপনি না জেনে বলছেন, আপনি জানেন ওবামার ডিফেন্স মিনিস্টার ছিল রিপাবলিকান দলের প্রায় 2 টার্ম, আপনি তো না জেনে বলছেন, ঠিক আছে সরকার না জেনে বলছেন, একসাথে নির্বাচন করার পরে হয় না, ওবামা নির্বাচন পরে হেরে যান নাই, ওবামার অধীনে তো নির্বাচন বলছি। জনাব আবু জাহির যেটি বলছিলেন যে আমাদের গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া। আমরা মনে করি যে রাজনীতির পথ হওয়া উচিত সেটাই, গণতন্ত্রের সংলাপের আজকের লক্ষ্য ছিল সেটাই, সবার মতামতকে নিয়ে যাতে আমরা সামনের দিকে অগ্রসর হই, তাতেই গণতন্ত্র সমৃদ্ধ হবে। দর্শক আজ পর্যন্ত, আগামী মঙ্গলবার আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।